হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ অ্যালকোহল ফেনল ইথার এই চ্যাপ্টারের প্রথম লেকচারে। দেখো, আজকের ক্লাসে আমরা মেইনলি ইন্ট্রোডাকশন অর্থাৎ কি আমাদের মেন যে বিষয়গুলো আছে অর্থাৎ কি আমাদের এই চ্যাপ্টার থেকে যে বিভিন্ন ধরনের অ্যালকোহল বা ফেনল বা ইথারের যে নামকরণগুলো বা তাদের ক্লাসিফিকেশন কিভাবে করতে হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, আজকের ক্লাস থেকে তুমি যদি বলো যে বোর্ডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিনা, তাহলে কিন্তু আজকের ক্লাসটি আমাদের বোর্ডের পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চিন এখান থেকে না আসতে পারে, কিন্তু আজকের ক্লাসটি খুব খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে আমরা বেসিক জিনিসগুলো যে আমাদের পরবর্তী ক্লাসে যে কোন কম্পাউন্ডটা অর্থাৎ কি তোমার পাইরোগ্যালোল স্ট্রাকচার কি বা পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচার কি, তার আইইউপিএসি নাম কি, তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানার জন্য সেগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু আমাদের প্রতি মুহূর্তে সেই বিষয়গুলো প্রয়োজন পড়বে। তাই জন্য আজকের এই ক্লাসটি অর্থাৎ কি আজকের ইন্ট্রোডাকশন ক্লাসটি আমাদের কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তাই জন্য তোমাদেরকে বলছি যে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের আরেকটা কথা বলি আর কি, এখন থেকে আমাদের এই যে একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করছি, এই নতুন চ্যাপ্টারে আমি ক্লাসের শেষে কিছু এমসিকিউ কোশ্চেন দেবো। সেই এমসিকিউ কোশ্চেন গুলো তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করে সেগুলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো তোমরা কখন সেই ক্লাসগুলো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি অ্যালকোহল, ফেনল এবং ইথার। দেখো, আমরা প্রথমে তাহলে জেনে নিই যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আমাদের পড়ে লাভ কি বা এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখতে পারবো, ঠিক আছে? দেখো, অ্যালকোহল সম্বন্ধে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত। অ্যালকোহল কি বা অ্যালকোহল কি কাজে লাগে, আর বিশেষ করে তো এই সময় এই যে করোনা পরিস্থিতির মধ্যে তো অ্যালকোহলের প্রচুর ব্যবহার হচ্ছে। আমরা অল টাইম পকেটে করে নিয়ে আমাদের ঘুরতে হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার যেটা বলি, তো সেটা মানে তো অ্যালকোহল। অর্থাৎ কি অ্যালকোহলের কিন্তু প্রচুর ব্যবহার আছে। অ্যালকোহল, ফেনল, ইথার এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের ডেইলি লাইফে অল টাইম ব্যবহার হয়, ঠিক আছে? তার মধ্যে দেখো সব থেকে বেশি উল্লেখযোগ্য যে ব্যবহারগুলো তোমাদেরকে বলি আর কি, যেমন ধরো নাও ওই যে কাঠের যে আমরা পালিশ করার জন্য যে স্পিরিট ইউজ করি, যেটা হচ্ছে ইথানল, বা আমরা আজকে জীবাণুনাশক হিসেবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছি, সেই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার জন্য আমরা ইথানল ব্যবহার করছি। তো তারপরে আমাদের এই যে তোমার হচ্ছে তুলো বলো বা তোমাদের যে খাতার যে পেপারটা আছে, সেই পেপারটাও কিন্তু ওইচ গ্রুপের জাতক আর কি। ওর ভেতরে অনেকগুলো পলিহাইড্রক্সি গ্রুপ আছে ওর ভেতরে, ঠিক আছে? বা এই যে চা খাচ্ছি, চা পাতার ভেতরে সেটা কিন্তু একটা পলিহাইড্রক্সি কম্পাউন্ড, ঠিক আছে? তোমার চায়ের ভেতরে যে ট্যানিন থাকে, সেই ট্যানিনটা কিন্তু অ্যাকচুয়ালি পলিহাইড্রক্সি কম্পাউন্ড। এরকম বহু বিষয় আছে বা বহু জিনিস আছে যেগুলো তোমার প্রত্যেকটাই ওইচ গ্রুপের জাতক হিসেবে আমাদের ডেইলি লাইফে আমরা ব্যবহার করে থাকি। তো তাই জন্য এই সমস্ত কম্পাউন্ড গুলো সম্বন্ধে যদি আমাদের ভালো করে ডিটেলস পড়তে হয়, তাদের যদি রাসায়নিক ধর্ম জানতে হয়, কেন তারা ওই সমস্ত বিক্রিয়াগুলো করে এবং ওই কিছু কিছু বিক্রিয়া আছে তারা অংশগ্রহণ করে না, বা কেন হঠাৎ করে তাদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক খুব বেশি হয়ে যায়, সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদের জানার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা যথেষ্ট ভালো করে আমাদেরকে পড়তে হবে। দেখো, এই চ্যাপ্টারের আমরা আজকের ক্লাসের শুরুতে আমরা কি আলোচনা করব না, এই অ্যালকোহল, ফেনল এবং ইথার। দেখো, যদিও এগুলো তিনটা কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবে তোমাদের পরবর্তীতে তোমরা যখন উঁচু ক্লাসে যাবে তখন এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি এক একটা চ্যাপ্টার, ঠিক আছে? তুমি বলতে পারো যে আমাদের এই যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে অর্গানিক কেমিস্ট্রির, সেই চ্যাপ্টারটা কিন্তু তিনটা চ্যাপ্টারের সমষ্টি, ঠিক আছে? তিনটা চ্যাপ্টারকে যোগ করে বলা হয়েছে। দেখো, এখানে আমরা যদিও এখানে প্রত্যেকটাই আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো আর কি আলাদা আলাদা করে। দেখো, আমরা প্রথমে অ্যালকোহল সম্বন্ধে পড়বো, অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহলের কি কি বিক্রিয়া আছে, তারপরে ফেনলের বিক্রিয়া পড়বো, তারপরে ইথারের বিক্রিয়া আমরা শেষে পড়বো আর কি, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা করে ভাগ করে একসঙ্গে প্রত্যেকে নিয়ে আমরা চলবো। দেখো, প্রথমে তাহলে আমাদেরকে জেনে নেওয়া দরকার যে অ্যাকচুয়ালি অ্যালকোহল আমরা কাদেরকে বলবো, তাই না? চলো দেখি, এগুলো তো তোমরা আগেও পড়েছো ক্লাস 11-এ। অ্যালকোহল, ফেনল এগুলো সম্বন্ধে মোটামুটি ধারণা থাকার কথা আর কি, তোমরা নামকরণ গুলো করেছো। যারা এই ক্লাস 11-এ হচ্ছে কি এগুলো সম্বন্ধে ডিটেলস এ অত করনি বা হচ্ছে গিয়ে ভুলে গেছো, তাদের চিন্তার কোনো বিষয় নেই। আমি চেষ্টা করব ক্লাস 11-এর জিনিসগুলো যাতে কভার হয়ে যায় আজকে ক্লাসের মধ্যে, কারণ আজকে ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন পার্ট, আমরা তেমন কিছুই আলোচনা করব না। মানে এখান থেকে তুমি যদি বলো যে স্যার পরীক্ষায় আসার মতো কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে স্টার দিয়ে দেবেন। দেখো, আজকে ক্লাসে কিন্তু পরীক্ষায় আসার মতো তেমন কিছু নেই, কিন্তু এই ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই বিষয়গুলো তোমার যদি জানা না থাকে, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে তুমি সেকেন্ড ক্লাস থেকে শুরু করবে, তোমার মনে হবে যে এই কম্পাউন্ডটার নাম কি, ওই কম্পাউন্ডটার নাম কি, কেন এটা এরকম নাম। তাই যাই হোক, এই বিষয়গুলো কিন্তু তোমাদের, তাই জন্য কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে মানে আজকে ক্লাসটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। দেখো,
অ্যালকোহল আমরা স্যার কাদেরকে বলবো? অ্যালকোহল আমরা তাদেরকেই বলি আর কি, যে যেমন ধরে নাও তোমার হচ্ছে কি যদি আমরা একটা অ্যালকেন, আমরা এই আগের চ্যাপ্টারে আমরা পড়ে আসলাম হ্যালো অ্যালকেন। যাই হোক, অ্যালকেন মানে কি স্যার? অ্যালকেন মানে হচ্ছে গিয়ে যেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, তাই তো? এবং সেই অ্যালকেনের একটা হাইড্রোজেনকে যদি আমরা রিপ্লেস করে, ঠিক কি বললাম স্যার? অ্যালকেন মানে হাইড্রোকার্বন, যেখানে কার্বন এবং হাইড্রোজেন আছে, তার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে যদি আমরা একটা OH গ্রুপকে ঢুকিয়ে দিই এর ভেতরে, ঠিক আছে, OH গ্রুপকে যদি এর মধ্যে এন্টার করে দিই, তো তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হয়ে যাবে সেটাকেই আমরা অ্যালকোহল বলবো স্যার, অ্যালকোহল বলবো। আচ্ছা স্যার, অ্যালকোহল এবং ফেনলের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখো, অ্যালকোহল এবং ফেনলের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে, ঠিক আছে? এটা গুলিয়ে ফেলা যাবে না বিষয়টার মধ্যে, যে এখানে আমি এটা কি বললাম, এটা কিন্তু একটা অ্যালকোহল, ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যালকোহল। অ্যালকোহল কাদেরকে বলবো স্যার? যখন এই যে OH ফাংশনাল গ্রুপটি আছে সেটি কি হবে না একটা অ্যালিফেটিক কম্পাউন্ডের সঙ্গে যুক্ত থাকবে। এবার স্যার অ্যালিফেটিকটা কি জিনিস সেটা বুঝতে পারলাম না। দেখো, এগুলো ঢুকবো ভিতরে ভিতরে, কোনো চাপের বিষয় নাই। দেখো ব্যাপারটা দেখো ভালো করে, যে অ্যালিফেটিক আমরা কম্পাউন্ড তাদেরকেই বলবো যাদের ভেতরে কি আছে স্যার, মানে সেটা হচ্ছে কি সবগুলো সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত। কার্বন গুলো, যেমন এই যে কার্বন গুলো আছে, সেই কার্বন গুলো পরস্পরের সঙ্গে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকবে, এবং তারা হচ্ছে কি তাদের মধ্যে হচ্ছে কি ওই অ্যারোমেটিসিটি বিষয়টা থাকবে না, তাদেরকে আমরা অ্যালিফেটিক কম্পাউন্ড বলি। চলো আমরা কয়েকটা উদাহরণ নিই, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। আচ্ছা স্যার, অ্যালকোহলের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলবো আমরা, যে অ্যালকোহল আমরা সেটাকেই বলবো যখন সেটা মানে এই OH গ্রুপটি কি হবে না একটা অ্যালিফেটিক কম্পাউন্ড বা একটা অ্যালকেন কম্পাউন্ডের সঙ্গে যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো অ্যালকোহল। তাহলে স্যার অ্যালকোহল তো বুঝতে পারলাম, কিন্তু ফেনল আমরা কোনটাকে বলবো? হ্যাঁ স্যার, যখন আমরা এই ফেনল আমরা তখনই বলবো যখন একটা অ্যারিন, ঠিক আছে, একটা অ্যারিন কম্পাউন্ড। অ্যারিন কাদেরকে বলে স্যার? বেনজিন বলয়যুক্ত বা বেনজিন বলয়জাত যৌগগুলোকে আমরা অ্যারিন বলি, তাই তো? তো অ্যারিন মানে একটা বেনজিন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তার পরিবর্তে যদি একটা OH গ্রুপ এর ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটাকেই আমরা বলবো হচ্ছে কি না ফেনল, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ফেনল। তাহলে স্যার আমরা মানে অ্যালকোহল এবং ফেনলের মধ্যে ডিফারেন্সটা কোথায় হলো? এটাকে আমরা কি বলবো স্যার? ফেনল বলবো, ঠিক আছে, এটাকে আমরা ফেনল বলবো। তাহলে স্যার অ্যালকোহল এবং ফেনলের মধ্যে ডিফারেন্সটা কি আমরা বুঝতে পেরেছি? ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে যে ফেনলের ক্ষেত্রে OH গ্রুপটা কি হবে? ডাইরেক্ট বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত থাকবে, সেটাকে আমরা ফেনল বলবো। তাহলে স্যার বলো দেখি, এটা ফেনল না হচ্ছে গিয়ে অ্যালকোহল? দেখি কে বলতে পারে। এটাকে স্যার আমরা কি বলবো? বেনজিন তো আছে, তাহলে কি এটা ফেনল? না স্যার, এটা কিন্তু ফেনল না, এটা কিন্তু একটা অ্যালকোহল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে তোমার পরীক্ষায় শর্ট কোশ্চিন হতে পারে, যে বা এরকম তোমার শর্ট কোশ্চিনের মধ্যে আমরা দেখেছি PVRC এর এই কোশ্চিনে, যে এখান থেকে এরকম কোশ্চিন হয় যে নিম্নলিখিত কম্পাউন্ড গুলির মধ্যে কোনটি অ্যালকোহল বা বলে কোনটি ফেনল, এরকম কোশ্চিন দেয়। দেখো, ফেনল এবং অ্যালকোহল চেনার কিন্তু তোমাকে বিষয়টা কিন্তু ক্লিয়ার রাখতে হবে এই জায়গাটা, যে অ্যালকোহল হতে গেলে এই OH গ্রুপটিকে অবশ্যই কি হতে হবে স্যার? একটা অ্যালিফেটিক কার্বনের সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং দেখো, ফেনল হতে গেলে কি হবে স্যার? ফেনল হতে গেলে আমাকে OH গ্রুপটি অবশ্যই ডাইরেক্ট বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি ডাইরেক্ট বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলেই সেটা ফেনল হবে। যদি বেনজিন বলয়ের সঙ্গে কোন রকম ভাবে তার যদি টাচ না থাকে, কানেকশন না থাকে, দেখো এই OH গ্রুপটা কিন্তু ডাইরেক্ট কার্বনের সঙ্গে মানে CH2 সঙ্গে যুক্ত আছে, এটা একটা অ্যালিফেটিক কম্পাউন্ড, ঠিক আছে, এটা একটা অ্যালকেন, তাই জন্য তার সঙ্গে যুক্ত আছে, তাই জন্য এটা কিন্তু একটা অ্যালকোহল। এটা কিন্তু হচ্ছে কি একটা অ্যারোমেটিক, যেহেতু বেনজিন বলা আছে তাই জন্য এটাকে আমরা বলবো কি স্যার? এটাকে বলবো আমরা অ্যারোমেটিক। এই জায়গাটা ভালো করে লিখে নাও, অ্যারোমেটিক। এটাকে বলবো আমরা অ্যারোমেটিক অ্যালকোহল বলবো, ঠিক আছে, এটাকে আমরা অ্যারোমেটিক অ্যালকোহল বলবো, এটাকে আমরা অ্যারোমেটিক অ্যালকোহল বলবো, ঠিক আছে? তাহলে ফেনল এবং অ্যারোমেটিক অ্যালকোহলের মধ্যে পার্থক্য বুঝতে পেরে গেছি, যে অ্যালকোহল কোনটাকে বলবো, ঠিক আছে? দেখি এটা কে বলতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো স্যার? এখানে OH আছে, এটা CH3 আছে, এটাকে স্যার কি বলবো? ফেনল বলবো, ঠিক। আচ্ছা স্যার, এটাকে আমরা কি বলবো স্যার? এটাকে আমরা বলবো হচ্ছে কি, ধরো নাও CH2 বন্ড OH আছে, এটাকে আমরা কি বলবো স্যার? এটাকে আমরা কিন্তু অ্যালকোহল বলবো, ঠিক। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। স্যার ইথার সম্বন্ধে একটু বলা যাক।
দেখো ইথার আমরা কোনটাকে বলবো না, ইথার মানে হচ্ছে গিয়ে সেটাই বলবো যে যেদিকে তোমার হচ্ছে গিয়ে আর ও আর মানে কি দুটা হচ্ছে গিয়ে তোমার অক্সিজেনের সঙ্গে, মানে অক্সিজেন তো দুটো হাত করে থাকে, এবার দুটো হাতেই যদি দুটো কার্বন যুক্ত হয়ে থাকে, অক্সিজেনের দুটো হাতেই যদি দুটো কার্বন যুক্ত হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ইথার বলি। যেমন স্যার আর বন্ড ও বন্ড আর, ঠিক আছে, এটাকে আমরা একটা ইথার বলবো। এবার ইথার মানে কি স্যার? ইথার মানে অবশ্যই ধরুন একটা CH3 বন্ড ও বন্ড CH3, এটা একটা ইথার হলো, ঠিক আছে, এটা একটা ইথার হতে পারে। এটাকে আমরা কি বলবো স্যার? ধরুন এইভাবেও তো হতে পারে, এখানে তো একটা অ্যারোমেটিক কম্পাউন্ডও যুক্ত থাকতে পারে, এটাকে আমরা ইথার বলবো, ঠিক, এটাও একটা ইথার। আচ্ছা স্যার, এটাকে আমরা ইথার বলতে পারি, ও বন্ড বেনজিন যুক্ত আছে, এটাকে আমরা ইথার বলবো। এগুলো প্রত্যেকটাই ইথার, ঠিক আছে। তার মানে ইথার আমরা কি করে চিনবো? যে অক্সিজেনের সঙ্গে যে দুটো হাত আছে, দুটো হাতেই যদি ডিরেক্ট কোনো কার্বন যুক্ত থাকে তাহলে দুটো হাতেই কিন্তু কার্বন থাকতে হবে, তাহলে সেটাকে আমরা ইথার বলবো, ঠিক আছে। তাহলে ইথার, অ্যালকোহল, ফেনল এদের প্রত্যেকের সম্বন্ধে আমাদের কম বেশি একটু ধারণা তৈরি হয়েছে। তাহলে আমরা চট করে এখন কি করব স্যার? এই অ্যালকোহল, ফেনল, ইথার তাদের ক্লাসিফিকেশন গুলো সম্বন্ধে আলোচনা করে নেব। তাদেরকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করব, প্রথমে ক্লাসিফিকেশন করব এবং ক্লাসিফিকেশন গুলোর মধ্যেই তাদের IUPAC নামও আমরা সঙ্গে সঙ্গে পড়ে নেব, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। IUPAC নামগুলো কিন্তু আমাদেরকে ভালো করে ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে। দেখো এগুলো যদিও আমরা ক্লাস 11 করেছিলাম, তাও আমরা আজকে ক্লাসে আবার এগুলো আলোচনা করবো। হচ্ছে গিয়ে শ্রেণী বিভাগ, তাই না? শ্রেণী বিভাগ সম্বন্ধে আমরা করবো। দেখো শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন, আমরা প্রথমে অ্যালকোহলের ক্লাসিফিকেশন করব, তারপরে ফেনলের করব, তারপর হচ্ছে গিয়ে ইথারে আসবো। দেখো আমরা অ্যালকোহলকে প্রথমে তাদের নীতিগত দিক থেকে, মানে কি সেটা অ্যালিফেটিক কম্পাউন্ড না অ্যারোমেটিক কম্পাউন্ড, তার ভিত্তিতে আমরা অ্যালকোহলকে প্রথমে দুই ভাগে ভাগ করব, ঠিক আছে। অ্যালকোহলকে প্রথমে দুই ভাগে ভাগ করব, একটাকে বলবো আমরা অ্যালিফেটিক অ্যালকোহল, ঠিক আছে, অ্যারোমেটিক অ্যালকোহল, ঠিক আছে, অ্যারোমেটিক অ্যালকোহল বলবো। আমরা তাদেরকে বলবো স্যার অ্যালিফেটিক কম্পাউন্ড, আমরা তাদেরকে বলবো যখন অ্যালকোহল মানে তো সেখানে তো ডাইরেক্ট কখনো বেনজিন বলার সঙ্গে যুক্ত থাকবে না, অ্যালকোহল মানে তো সেটা আমরা বুঝেই গেছি। অ্যালকোহল মানে কি স্যার? এখান থেকে অ্যালিফেটিক মানে কি, যেটা ডাইরেক্ট ধরো CH3 বন্ড OH, ঠিক আছে, বা CH3 CH2 OH, এগুলো সব প্রত্যেকটা অ্যালিফেটিক, যেখানে OH গ্রুপটা ডাইরেক্ট একটা তোমার অ্যালকেনের সঙ্গে যুক্ত থাকবে, তাদেরকে আমরা অ্যালিফেটিক মানে যেখানে কোনো রকম বেনজিন বলয় কিন্তু থাকবে না। OH গ্রুপ জাত যৌগটার মধ্যে কোনো রকম যদি বেনজিন বলয় না থাকে বা কোনো অ্যারোমেটিক রিং যদি না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি? অ্যালিফেটিক অ্যালকোহল বলবো, ঠিক আছে। আচ্ছা স্যার, এটা বুঝে গেছি অ্যালিফেটিক অ্যালকোহল কাকে বলবো, ঠিক আছে। তারপরে চলে আসবো আমরা অ্যারোমেটিক অ্যালকোহলের ভেতরে। অ্যারোমেটিক অ্যালকোহল আমরা কোনটাকে বলবো স্যার? অ্যারোমেটিক অ্যালকোহল আমরা বলবো কি, যেমন ধরুন একটা বেনজিন বলয় যুক্ত আছে, এখান থেকে CH2OH আছে, সেটাকে আমরা বলবো কি না অ্যালিফেটিক, এটা কি বলবো স্যার? অ্যারোমেটিক। যেহেতু বেনজিন বলয় যুক্ত আছে, বেনজিন বলয় তো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, তাহলে যে তোমার OH গ্রুপটা তোমার CH2 এর সঙ্গে যুক্ত আছে, তার মানে সেটা একটা অ্যালকোহল, তার সঙ্গে একটা অ্যারোমেটিক গ্রুপ যুক্ত আছে, তাই জন্য এটা একটা অ্যারোমেটিক অ্যালকোহল, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে স্যার? নেক্সট আমরা দেখবো, যেমন ধরে নাও এই কম্পাউন্ডটা বলো দেখি, CH ডাবল বন্ড CH বন্ড OH, স্যার এটা অ্যারোমেটিক অ্যালকোহল না অ্যালিফেটিক অ্যালকোহল? অবশ্যই, যেহেতু বেনজিন বলয় যুক্ত আছে তাই জন্য এটা কিন্তু একটা অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক অ্যালকোহল সম্বন্ধে আমরা বুঝতে পেরে গেছি। এবার আমরা সেই অ্যালিফেটিক কম্পাউন্ড এবং অ্যারোমেটিক কম্পাউন্ড গুলোকে আমরা প্রথমে হচ্ছে গিয়ে কি করব না, তাদের OH গ্রুপের সংখ্যা অনুযায়ী প্রথমে তো আমরা অ্যালকোহলকে প্রথমে দুই ভাগে ভাগ করে নিলাম, একটাকে অ্যালিফেটিক বললাম, একটা অ্যারোমেটিক বললাম। অ্যালিফেটিক অ্যালকোহলও চিনতে পারবো, অ্যারোমেটিক অ্যালকোহলও চিনতে পারবো, ঠিক। আচ্ছা স্যার, এবার আমরা করব কি, তার মধ্যে কটা OH গ্রুপ আছে সেই OH গ্রুপের সংখ্যা অনুযায়ী অ্যালকোহলকে আমরা কয়েক ভাগে ভাগ করবো আর কি। কয়েক ভাগে ভাগ করবো মানে কি, প্রথমে আমরা ভাগ করবো হচ্ছে মনো অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল বলা হবে, ঠিক আছে, মনোহাইড্রিক অ্যালকোহল প্রথমে বলবো মনোহাইড্রিক, তারপরে তোমার হচ্ছে ডাইহাইড্রিক, তারপরে হচ্ছে তোমার ট্রাইহাইড্রিক, তারপরে হচ্ছে তোমার পলিহাইড্রিক, ঠিক আছে, পলিহাইড্রিক। এগুলো কি জিনিস স্যার? দেখো যদি তার ভিতরে একটাই OH গ্রুপ থাকে, সেটাকে আমরা বলবো মনোহাইড্রিক অ্যালকোহল। যদি তার ভিতরে দুটো থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডাইহাইড্রিক, যদি তিনটা থাকে তাহলে বলবো ট্রাইহাইড্রিক, যদি তিনের বেশি থাকে তাহলে সেটাকে আমরা বলবো পলি, ঠিক আছে। সাধারণত একটার বেশি থাকলে সেটাকে আমরা পলিহাইড্রক্সি গ্রুপ হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে আমরা কি বলছি, যেহেতু এদেরকে আমরা নাম দিয়ে দিচ্ছি আলাদা করে ডাইহাইড্রিক, এটাকে বলছি ট্রাইহাইড্রিক, তাহলে তিনের বেশি থাকলে সেটাকে আমরা বলবো পলিহাইড্রিক। চলো স্যার কয়েকটা কম্পাউন্ডের উদাহরণ নিয়ে নিই, এই ধরনের কম্পাউন্ডে কি এক্সিস্ট করে কিনা সেটাও দেখে নিই। যেমন ধরে নাও আমরা একটা উদাহরণ নিচ্ছি, যে তোমার মিথানল হলো তো একটা কি ধরনের অ্যালকোহল? মনোহাইড্রিক অ্যালকোহল, যেহেতু একটা OH গ্রুপ আছে।
যেমন ধরে নাও তোমার ইথানল CH3CH2OH, তাই তো, এটাকে ইথানল বলি আমরা। ইথানল একটা মনোহাইড্রিক অ্যালকোহল। যেমন ধরে নাও এটা স্যার CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড CH3OH, এটাও একটা মনোহাইড্রিক অ্যালকোহল, ঠিক আছে, মনোহাইড্রিক অ্যালকোহল। আচ্ছা স্যার ডাইহাইড্রিক অ্যালকোহলের একটা উদাহরণ নিই। ডাইহাইড্রিক অ্যালকোহল কোনটাকে বলবো? যেমন ধরে নাও CH2 বন্ড CH2, এখানে একটা OH গ্রুপ আছে, এখানে একটা OH গ্রুপ আছে, এটাকে আমরা কি বলি স্যার? এটাকে আমরা বলি কি? এটা তো আমরা দ্রবণ চ্যাপ্টারে মনে আছে, এটার নাম কি? ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। এর আণবিক ভর কত? 62, যেটা আমাদের খুব কাজে লাগতো 62, সেই ইথিলিন গ্লাইকল, সেটা একটা ডাইহাইড্রিক অ্যালকোহল, ঠিক আছে। তারপরে নেক্সট চলে আসবো স্যার, নেক্সট চলে আসবে ট্রাইহাইড্রিক। যেমন ধরে নাও CH2 বন্ড CH বন্ড CH2, এখানে একটা OH গ্রুপ যুক্ত আছে, এখানে একটা OH গ্রুপ যুক্ত আছে, এখানে একটা OH গ্রুপ যুক্ত আছে, ঠিক আছে, তিনটা OH গ্রুপ যুক্ত আছে, তাই জন্য এটাকে বলবো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটার নাম কি স্যার? এর সাধারণ নাম কি? এর সাধারণ নাম হচ্ছে গ্লিসারল, ঠিক আছে। চলো এই নামগুলো একটু করে হালকা করে লিখে নাও, যদিও আমরা IPSC নামের মধ্যে এখনই এগুলো পড়বো, ঠিক আছে। এটার নাম হচ্ছে, আচ্ছা তখনই পড়ে নেবো একদম। তাহলে এটাকে আমরা বলি কি স্যার? গ্লিসারল। এটার নাম হচ্ছে গ্লিসারল, এটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। একটা স্যার পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ দেন তো দেখি। দেখো পলিহাইড্রিক অ্যালকোহল হচ্ছে সরবিটল, ঠিক আছে। সরবিটলের সংকেত কি? যদি তার ভিতরে 6টা কার্বন আছে, সরবিটলের ভিতরে 6টা কার্বন আছে। যেমন ধরে নাও তোমার CH2 বন্ড CH, এখান থেকে ধরে নাও তোমার OH গ্রুপ আছে, ধরো 4টা OH গ্রুপ আছে, ধরুন এখানে একটা CH2, এখানে একটা OH গ্রুপ, এখানে একটা OH গ্রুপ, ঠিক আছে। 6টা কার্বন যুক্ত সেই অ্যালকোহলটাকে, সেটাকে আমরা সরবিটল বলবো। যার ভিতরে কি আছে স্যার? এটা স্যার বুঝতে পারলাম না, ঠিক আছে, এটাকে ভেঙে লিখি, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি যে CH2 বন্ড CH বন্ড CH বন্ড CH বন্ড CH বন্ড CH2, ঠিক আছে। এখানে একটা OH গ্রুপ আছে, 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 এখানে একটা OH গ্রুপ আছে। তাহলে এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে সরবিটল। তিনটা 6টা আছে। এখানে দেখো অনেক সময় আমরা এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝে নাও, অনেক সময় এগুলো আমরা ইউজ করব, যে যখন ভেতরে দেখবো যে একটাই জিনিস বারবার করে রিপিট করছে, সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে সেটাকে আমরা তার সংখ্যাটা লিখে দিতে পারি। যেমন ধরুন এখানে CH2 আছে, CH2 আছে, মাঝখানে দেখো এই যে CH 4বার রিপিট করেছে, তাই জন্য এটাকে কিন্তু আমরা শর্টকাটে এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। মাঝখানে তোমার CHOH লিখে হোল 4 দিয়ে তারপরে আবার CH2OH এভাবেও কিন্তু লিখতে পারি, ঠিক আছে। এটাও এটাও কিন্তু একই ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যালকোহলের আমরা কি করলাম স্যার? OH গ্রুপের সংখ্যা অনুযায়ী আমরা তাদেরকে ভাগ করলাম। একটা পলিহাইড্রিক বললাম, একটাকে মানে মনোহাইড্রিক বললাম, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, এগুলো প্রত্যেকটা আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। দেখো এই টার্মগুলো যখন আমাদের পরবর্তীতে যখন আমরা ভেতরে চ্যাপ্টারগুলো পড়বো, তখন আমাদের টার্মগুলো মানে যখন কোনো কোশ্চেনের এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, তখন তার ভিতরে লেখা থাকবে যে এটা একটা পলিহাইড্রিক কম্পাউন্ড, এটা একটা ডাইহাইড্রিক কম্পাউন্ড তৈরি হলো, তাহলে বুঝতে পারবে তখন যে ডাইহাইড্রিক মানে কি, ট্রাইহাইড্রিক মানে কি, সেটা কিন্তু বুঝতে পারবে। আমরা অ্যালকোহলে যেমন এরকম মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক বললাম, তাহলে ফেনলের ক্ষেত্রে এরকম মনোহাইড্রিক, ডাইহাইড্রিক হবে। যেমন ধরে নাও এই যে কম্পাউন্ডটা আছে বেনজিন বলের সঙ্গে যদি একটা OH গ্রুপ যুক্ত থাকে, সেটাকে আমরা কি বলবো স্যার? নাম কি? এটার নাম কি? ফেনল, তাই তো। এবং এটার একটা তোমাদের খুব একটা মজাদার বিষয় বলেছিলাম, এর নাম সম্বন্ধে এর একটা কমন নাম আছে। বাজারে গিয়ে যে নামটা আমরা দোকানে বললে সে এই কম্পাউন্ডটাকে দেবে, বলো এই কম্পাউন্ডটার নাম কি সেটা, ঠিক আছে, যেটা নাগিন ড্যান্স বন্ধ করে দেয়, কি বলেছিলাম? কার্বলিক অ্যাসিড, তাই তো। আচ্ছা নেক্সট আমরা চলে আসবো কি, এখান থেকে OH গ্রুপ আছে, এর উপরে যেটা একটা OH গ্রুপ, ঠিক আছে, এটা একটা মনোহাইড্রিক গেল। তারপরে ধরো এখান থেকে আমরা আরেকটা OH গ্রুপ লাগিয়ে দিলাম, এটা একটা কি হয়ে যাবে স্যার? ডাইহাইড্রিক কম্পাউন্ড হয়ে যাবে। তারপরে এগুলো নামগুলো প্রত্যেকটার নাম আমরা এখনই আসছি, একটু পরেই শিখবো আমরা এগুলো প্রত্যেকটার নাম। এখানে যদি 3টা OH গ্রুপ লাগিয়ে দিই, তাহলে সেটার নাম, সেটাও একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল হয়ে যাবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ফেনল, এটার নাম হচ্ছে তোমার ক্যাটেকল, ঠিক আছে, এটার নাম ক্যাটেকল। আর এটার নাম হচ্ছে কি হাইড্রক্সিকুইনল, ঠিক আছে, এটার নাম হচ্ছে হাইড্রক্সিকুইনল, যেটা একটা ট্রাইহাইড্রিক কম্পাউন্ড আছে, যেটাকে বলা হয় হেক্সাফেনল বলা হয়, ঠিক আছে। এটার এই কম্পাউন্ডটার সাধারণ নাম হচ্ছে কি না হেক্সাফেনল বলা হচ্ছে। এটাও একটা পলিহাইড্রিক, যেহেতু অনেকগুলো OH গ্রুপ আছে, তাই জন্য এটাকে বলবো কি হেক্সাফেনল, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আমরা অ্যালকোহল এবং ফেনল প্রত্যেকটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে OH গ্রুপের সংখ্যা অনুযায়ী তাদেরকে আমরা শ্রেণীবিভাগ করতে পারলাম। এবার আমরা স্যার এখানে আরেকটা বিষয় তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা তোমাদের সামনে একটু বলে দিই এখান থেকে। দেখো এই জায়গাটা একটু ক্লিয়ার করে নাও, যদিও এটা আমরা জানি, জেম ডায়ল এবং হচ্ছে কি ভিস ডায়ল কাকে বলে আমরা জানি, যেটা তোমাদেরকে মনে রাখার খুব ভালো বুদ্ধি বলে দিয়েছিলাম, আসলে তোমরা প্রত্যেকে জানো সেই বুদ্ধিটা কি, বলো? জেম ডায়ল আমরা কোনটাকে বলবো স্যার? CH2, ঠিক আছে, CH2 এটা একটা কম্পাউন্ড আছে, ধরো আমি লিখছি পুরোপুরি, CH3 বন্ড CH, এখানে একটা OH গ্রুপ আছে, এখানে একটা OH গ্রুপ আছে, এখানে একটা OH গ্রুপ আছে, এখানে একটা OH গ্রুপ আছে।
এবার এখানে দুটোই হচ্ছে তোমার ডাইহাইড্রিক অ্যালকোহল। এবার এই ডাইহাইড্রিক অ্যালকোহলের মধ্যে কোনটাকে আমরা জেম ডায়ল বলবো আর কোনটাকে আমরা ভিস ডায়ল বলবো বলো দেখি। কোনটাকে আমরা জেম ডায়ল বলি বলো স্যার? এটাকে আমরা হচ্ছে অবশ্যই জেম ডায়ল বলি, তাই না? জেম ডায়ল, এটা হচ্ছে জেম ডায়ল, আর এটাকে আমরা বলি ভিস ডায়ল, তাই না? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন হয় যে এরকম কোশ্চেন দেয় যে নিম্নলিখিত অ্যালকোহল গুলির মধ্যে কোনটি ভিস ডায়ল বা কোনটি জেম ডায়ল, বা এরকম কোশ্চেন দেয় একটি ভিস ডায়লের উদাহরণ দাও, তার আইইউপিএসসি নাম লিখো, এই ধরনের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো চলো তাহলে এটাকে একটা ভিস ডায়ল, ঠিক আছে, এটাকে আমরা বলবো ভিস ডায়ল। আচ্ছা স্যার, এটা মনে রাখার ট্রিক্স কি বলে দিয়েছিলাম, মনে তো আছে? ট্রিক্সটা তো সবারই মনে আছে আশা করা যায়। ঠিক আছে, যাই হোক, এখানে যদি একটা কার্বনের সঙ্গে যদি দুটো OH গ্রুপ যুক্ত থাকে সেটাকে আমরা বলি জেম ডায়ল, আর যদি দুটো পাশাপাশি কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলি কি ভিস ডায়ল বলি। আচ্ছা স্যার, এখান থেকে একটা জিনিস একটু বলে দিই তোমাদেরকে, একটা ম্যাজিকে খুব ভালো ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে তোমার জেম ডায়ল গুলো ভেরি ভেরি আনস্টেবল হয়। ঠিক আছে, যখন একটা কার্বনের সঙ্গে, ঠিক আছে, যখন একটা কার্বনের সঙ্গে দুটো OH গ্রুপ যুক্ত থাকবে, একটা কার্বনের সঙ্গে যখন দুটো OH গ্রুপ থাকবে সেটাকে আমরা জেম ডায়ল বলবো। এবং জেম ডায়ল গুলো ভেরি ভেরি আনস্টেবল কেন হয়? কেননা দেখো, এখান থেকে আমরা জানি জল একটা খুবই স্টেবল কম্পাউন্ড, তাই জন্য কোথাও যদি জল বেরোনোর মতো অপশন থাকে একটা কার্বন থেকে, তখন ও কি করে স্যার, এই কম্পাউন্ডটা থেকে H2O, ঠিক আছে, H2O হয়ে বাইরে বের হয়ে চলে আসে, অর্থাৎ কি এই যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডটা কিন্তু অল টাইম কখনো জেম ডায়ল এরকম অবস্থায় থাকতেই পারবে না, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে না, এখান থেকে CHO তে কনভার্ট হয়ে যাবে। তাই কেন, এখান থেকে কি হলো যে এই OH গ্রুপটা বের হয়ে গিয়ে এখানে ডাবল বন্ড হয়ে গেল, তাহলে এখান থেকে কিন্তু এটা একটা অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হয়ে যায়। জেম ডায়ল কিন্তু ভেরি ভেরি আনস্টেবল, তারা কিন্তু সবসময় অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হয়ে যায়। জেম ডায়ল যদি তৈরি হয় সেটা কিন্তু অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে, তার কারণ কি সেখান থেকে জল বেরোনোর একটা অপশন আছে, তাই জন্য জল বের হয়ে গিয়ে তারা কিন্তু স্টেবল হয়ে যায়। হ্যাঁ, জেম ডায়ল গুলো কি স্টেবল, মানে তাদের কি অস্তিত্ব কি আমরা বুঝতে পারবো না? যদি স্যার বোঝার একটা রাস্তা আছে, যদি এই যে কার্বনটার সঙ্গে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি লাগিয়ে দেওয়া হয়, যারা ইলেকট্রন নিজে থেকে টেনে নেবে, ঠিক আছে, তো তাদেরকে যদি এখানে লাগিয়ে দেওয়া হয় তাহলে জেম ডায়ল গুলো স্টেবিলিটি কিছুটা হলেও হতে পারে। ঠিক আছে, যেমন ধরো নাও তোমার ক্লোরাল জেম ডায়ল, যেমন ক্লোরাল ডাইহাইড্রিক অ্যালকোহল, যেমন ধরো ক্লোরালের সংকেত কি ছিল স্যার? ক্লোরালের সংকেত কি ছিল, যেটা আমরা ডিডি তৈরির সময় লিখেছিলাম, কি ছিল স্যার? Cl3C বন্ড CHO ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরাল। এবং এই ক্লোরালের ক্ষেত্রে ধরো এখান থেকে একটা জেম ডায়ল হতে পারে। দেখো এই যে জেম ডায়ল, ক্লোরাল ডাইহাইড্রেট, এই কম্পাউন্ডটা কিন্তু একটু হলেও স্টেবল, মানে জেম ডায়ল গুলো সাধারণত আনস্টেবল, কিন্তু এই কম্পাউন্ডটা একটু হলেও স্টেবল হয়। কেন? কারণ এখান থেকে ধরো তিনটা ক্লোরিন গ্রুপ, মানে তিনটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত আছে, তাই জন্য এই কম্পাউন্ডটা একটু হলেও স্টেবল। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো স্যার, যে তোমার ওই যে OH গ্রুপটা যে যুক্ত ছিল, সেই OH গ্রুপটা মানে কোন হাইব্রিড বা সংকর কার্বনের সঙ্গে যুক্ত আছে তার উপর ভিত্তি করে আমরা হচ্ছে গিয়ে তোমার ওই মনোহাইড্রিক অ্যালকোহল গুলোকে আমরা মোটামুটি তো মনো, পলি, ট্রাই এগুলো সবগুলো বুঝতে পারলাম। এবার আমরা মনোহাইড্রিক অ্যালকোহল, মানে একটা OH গ্রুপ থাকবে কিন্তু সেই OH গ্রুপটা কোন হাইব্রিড কার্বনের সঙ্গে যুক্ত আছে তার ভিত্তিতে আমরা এবার অ্যালকোহলকে শ্রেণীবিভাগ করব। ঠিক আছে, এবার ধরে নাও আমাদের OH গ্রুপটা আমার সেই যে এই যে OH গ্রুপটা যুক্ত আছে, সেই OH গ্রুপটা কি হতে পারে, একবার হচ্ছে গিয়ে সেটা তোমার হচ্ছে গিয়ে sp3 সংকরায়িত কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে, একবার সেটা হচ্ছে গিয়ে sp2 সংকরায়িত কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে। এবার স্যার এই বিষয়গুলো কি জিনিস, এই যেগুলো আমরা একটু বুঝবো আর কি। দেখো আমরা কি জানি যে আমরা কি কোনো কার্বন দেখে বলতে পারবো কোন কার্বনের হাইব্রিডেশন কি, বলতে পারবো? দেখো যদি বলা হয় তোমাকে এই কম্পাউন্ডটা নিলাম আমরা CH3 বন্ড OH, এখানে বলতে পারবে এই কার্বনটার হাইব্রিডেশন কি আছে? কিভাবে বলবো স্যার? দেখো সিম্পল তোমাদের একটা ট্রিক্স বলে দিই আর কি। এখান থেকে কোন একটা যৌগের যদি হাইব্রিডেশন বের করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে মনে রাখবো, যে সেই কার্বনটাকে নেব, ঠিক আছে, কার্বনটাকে তুমি ভেঙে লিখো, বা তুমি যদি বুঝতে পারো তাহলে ভালো কথা। এবার ভেঙে লিখলাম, লিখে এবার দেখো যার আমরা হাইব্রিডেশন বের করার চেষ্টা করছি সেই কার্বনটাকে বা সেই এলিমেন্টটাকে ভালো করে লক্ষ্য করো। এবার হচ্ছে কি তার হাইব্রিডেশন বের করার ফর্মুলা বা প্রসেস হচ্ছে গিয়ে বন্ড পেয়ার, ঠিক আছে, BP প্লাস LP, এটা যোগ করে যেটা আসবে সেটা থেকে কিন্তু আমরা হাইব্রিডেশন বলে দিতে পারবো। যেমন স্যার এই যে কার্বনটাকে আমরা দেখতে পাচ্ছি, এই কার্বনটার মধ্যে কটা বন্ড, লোন পেয়ার তো নেই, এর পর্যন্ত একটা লোন পেয়ার নেই, তাহলে এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে স্যার? এটা একটা বন্ড, এটা একটা বন্ড,
এটা একটা বন্ড, এখানে একটা বন্ড, তাহলে কতগুলো বন্ড আছে সেই বন্ড গুলো দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো। দেখো এর মধ্যে এই কার্বনটার মধ্যে টোটাল 4টা বন্ড আছে। এবার 4টা বন্ড মানে হচ্ছে কি আমাকে যখন হাইব্রিডেশন আমরা যখন তৈরি করব তখন অবশ্যই একটা এস তো নিতেই হবে, তারপরে পি কে আমরা একটা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটা নিতে পারি। দেখো যখন আমরা একটা এস নিলাম তাহলে 4-এর মধ্যে একটা এস থাকলো, বাকি 3টা আছে, তাহলে পি তো থাকবেই, তাহলে পি কে নিয়ে নিলাম। বাকি কটা আছে স্যার? একটা এস, তাহলে বাকি 3টা কি থাকবে না পি অরবিটাল থাকবে, তাই জন্য sp3। অর্থাৎ কি এই কার্বনটার সংকরায়ন কি হবে স্যার? এই কার্বনটার সংকরায়ন হবে sp3। একরকম ভাবে স্যার এই প্রসেসের সাহায্যে কি অক্সিজেনের আমরা হাইব্রিডেশন বের করতে পারবো? হ্যাঁ স্যার, এই যে প্রসেসটা বললাম, কি বললাম স্যার? হাইব্রিডেশন বের করার সূত্র যে বললাম, হাইব্রিডেশন বের করার, ঠিক আছে, হাইব্রিডেশন বের করার যে সূত্রটা বললাম বিপি প্লাস এলপি, এটা দিয়ে কিন্তু আমরা তার হাইব্রিডেশন বলে দিতে পারবো। এখন স্যার এখানে অক্সিজেনের মধ্যে লোন পেয়ার কটা আছে সেটা তো আমরা জানি যে অক্সিজেন সবসময় অষ্টক পূর্তি করে থাকে। অষ্টক পূর্তি করে থাকার জন্য একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, ঠিক আছে, এদিকে দুটো ইলেকট্রন, এদিকে দুটো ইলেকট্রন, তাহলে বাকি তো 4টা ইলেকট্রন, মানে কি এখানে একটা ইলেকট্রন পেয়ার আছে, এখানে একটা ইলেকট্রন পেয়ার আছে, এবং এই ইলেকট্রন পেয়ার মানে এগুলো হচ্ছে লোন পেয়ার, ঠিক আছে। তাহলে এই অক্সিজেনটার স্যার হাইব্রিডেশন কি আমরা বের করতে পারবো? বলো দেখি তোমরা এই অক্সিজেনটার হাইব্রিডেশন কি আছে। তাহলে বললাম যে কোনো এলিমেন্টে যদি হাইব্রিডেশন বের করতে হয় তাহলে সেম প্রসেস ফেলে দাও, কতগুলো বন্ড পেয়ার আছে, কতগুলো লোন পেয়ার আছে সেটাকে যোগ করো। তাহলে স্যার এখানে বন্ড পেয়ার কটা আছে? এটা একটা বন্ড, এই একটা বন্ড, তাহলে দুটো বন্ড পেয়ার মানে সিগমা বন্ধন আছে, তাহলে দুটো বন্ড পেয়ারকে নিয়ে নিলাম। আর এখান থেকে স্যার লোন পেয়ার কটা আছে? এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, তাহলে 4টা আছে। তার মানে এই অক্সিজেনটাও কিন্তু এখানে sp3 সংকরায়িত হয়ে আছে, ঠিক আছে। 4 মানে sp3। যদি কোথাও 3 আসে স্যার, যদি যোগ করে যখন 3 আসলো, যেমন অ্যাজ ফর এক্সাম্পল এই উদাহরণটা নিয়ে নিই আমরা, যেমন ধরো কোথাও এরকম আসছে যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড OH। এবার বলা হলো স্যার এই যে এখানে কার্বনটা আছে, এই কার্বনটার হাইব্রিডেশন বের করো বা সংকরায়ন বের করো। দেখো এখানে আমরা একটা জিনিস বলে দিই, যখন কোথাও কোনো পাই বন্ধন থাকবে, পাই বন্ধন কিন্তু কখনো হাইব্রিডেশনে অংশগ্রহণ করে না। আর এখানে একটা জিনিস একটু বলে দিই যে পাই বন্ধন মানে এখানে যেখানে তুমি ডবল বন্ড দেখতে পাচ্ছ, সেই ডবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ধন থাকবেই, বাকি সব হচ্ছে কি পাই বন্ধন হবে। কোথাও ধরে নাও কার্বন কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে একটা হচ্ছে গিয়ে সিগমা বন্ধন আর বাকি দুটো কিন্তু হচ্ছে গিয়ে এরা হচ্ছে পাই বন্ধন করে আছে, ঠিক আছে। এবং যখন আমরা হাইব্রিডেশন বের করব কোনো কার্বন হোক বা যে কম্পাউন্ডটি বের করি, হাইব্রিডেশন বের করার সময় কিন্তু আমরা পাই বন্ধনকে কখনো নেব না, অবশ্যই সিগমা বন্ধন। আমি যে সূত্রটা লিখেছিলাম বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার, সেই বন্ড পেয়ার মানে সেটা হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ারের সংখ্যা, কখনোই কিন্তু পাই বন্ধনকে আমরা ওই সূত্রের মধ্যে ইউজ করব না। তাহলে স্যার এই কার্বনটার আমরা হাইব্রিডেশন কিভাবে বের করবো? চলো বের করি। তাহলে সূত্র কি ছিল আমাদের? বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার। এবার এই কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন মানে হাইড্রোজেনটা একটা বন্ড করে আছে, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন আছে, পাই বন্ধনটাকে কিন্তু আমরা নেব না। তাহলে টোটাল বন্ধন কটা হলো? 3টা বন্ধন হলো। যদি 3 আসে তাহলে 3 মানে একটা তো এস নিতেই হবে, বাকি দুটো আছে তাহলে দুটো হচ্ছে পি নিয়ে নেব। তাহলে এই কার্বনটার সংকরায়ন হয়ে আছে হচ্ছে গিয়ে sp2 সংকরায়িত হয়ে আছে। বা সেটাকে ট্রিক্স দিয়ে আমরা কি করে মনে রাখবো? যে ট্রিক্স দিয়ে মনে রাখার বুদ্ধি হচ্ছে গিয়ে কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড থাকে তাহলে সেই কার্বনটা অবশ্যই sp2 থাকবে, ঠিক আছে। যদি কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে সেই কার্বনটা অবশ্যই sp সংকরায়িত হয়ে থাকবে। আর যদি কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেই কার্বনটা অবশ্যই sp3 সংকরায়িত হয়ে থাকবে। তাহলে এইভাবে আমরা sp3 কোনটার কি হাইব্রিডেশন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বলো দেখি স্যার এখানে বেনজিন বলয়ের মধ্যে যে প্রত্যেকটা কার্বন আছে সেই কার্বনগুলোর হাইব্রিডেশন বলো দেখি। তাহলে বলেছি স্যার পাই বন্ধন যখন আমরা দেখতে পাচ্ছি বা ডবল বন্ড দেখতে পাচ্ছি সেই কার্বনটা কি হাইব্রিডেশন হবে? অবশ্যই sp2 সংকরায়িত হবে। অর্থাৎ কি বেনজিন বলয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 সংকরায়িত হয়ে আছে, ঠিক আছে। ব্যাপারটা পুরো বুঝে গেছি। আচ্ছা তাহলে এবার আমরা কি করব স্যার? এবার আমরা এই যে মনোহাইড্রিক অ্যালকোহল, সেই মনোন কার্বনের সঙ্গে বা সংকর কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই কার্বনের সংখ্যা মানে কার্বনের হাইব্রিড অবস্থার ভিত্তিতে তাদেরকে আমরা বিভিন্ন রকম নাম দেব, ঠিক আছে। এক ধরনের তোমার হচ্ছে গিয়ে অ্যালকোহল হতে পারে যেখানে OH গ্রুপটা তোমার sp3 কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, ঠিক আছে। দেখো এই ধরনের কম্পাউন্ড গুলোকে আমরা বিভিন্ন রকম নামকরণ করবো আর কি। যেমন ধরে নাও এটাকে আমরা এভাবে নামকরণ করতে পারি যে কার্বন নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে তোমার হচ্ছে গিয়ে এই OH গ্রুপটা যুক্ত হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা এবার এই কার্বনটার সঙ্গে তোমার এদিকে ধরে নাও আরো অনেক গ্রুপ যুক্ত, এখানে হাইড্রোজেন গুলো লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই কার্বনটা স্যার কি sp3 সংকরায়িত হয়ে আছে। তাহলে এটা এক ধরনের তোমার কি হচ্ছে গিয়ে তোমার অ্যালকোহল, যেখানে হচ্ছে sp3 OH গ্রুপটা তোমার sp3 কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে। একইরকম ভাবে এখানে দেখো স্যার যদি আমরা এরকম একটা কম্পাউন্ড নিতে পারি C বন্ড CH3, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা OH গ্রুপ আছে, এটাও একটা তোমার কি sp3 কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, সিঙ্গেল বন্ধন আছে, তার মানে sp3 কার্বনের সঙ্গে যুক্ত আছে। এবার দেখো যদি সেই OH গ্রুপটা
যে কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই কার্বনটাকে আমরা দেখবো, ওএইচ গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই কার্বনটাকে আমরা দেখবো, সেই কার্বনটা কত ডিগ্রি তার ভিত্তিতে সেই অ্যালকোহল গুলোকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নামকরণ করব। ঠিক আছে, দেখো এখানে আমরা এই কার্বনটার মধ্যে চলে আসি। এই ওএইচ গ্রুপটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, যে কার্বনটার সঙ্গে ডাইরেক্ট যুক্ত হয়ে থাকে সেটাকে আমরা আলফা কার্বন বলি। ঠিক আছে, এবার দেখো এই যে কার্বনটা আছে সেই আলফা কার্বনটা সেটা পাশে তার নিকটবর্তী কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে তার সংখ্যাটা আমরা দেখবো। দেখো এখানে এই কার্বনটা কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে স্যার, একটাই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাই জন্য এই কার্বনটাকে আমরা 1 ডিগ্রি কার্বন বলবো। এবং এই যে পুরো অ্যালকোহল কম্পাউন্ডটা এটাকে আমরা বলবো কি স্যার 1 ডিগ্রি অ্যালকোহল বলবো। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল বা এটাকে আমরা বলবো প্রাইমারি। ঠিক আছে, প্রাইমারি অ্যালকোহল বলবো। ঠিক আছে, প্রাইমারি অ্যালকোহল বলা হবে এটাকে। ঠিক আছে, প্রাইমারি অ্যালকোহল কোনটাকে বলে আমরা বুঝতে পারলাম, 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল কাকে বলে বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট আমরা যেটা চলে আসবো স্যার 2 ডিগ্রি অ্যালকোহল আমরা কোনটাকে বলবো। দেখো এখানে যে কার্বনটা আছে সেই কার্বনটার নিকটবর্তী এই CH3 সঙ্গে যুক্ত আছে, এই CH3 সঙ্গে যুক্ত আছে, তাহলে এই কার্বনটার কত ডিগ্রি হবে স্যার 2 ডিগ্রি হবে। কারণ যে ওএইচ গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটাকে কিন্তু দেখবো, সেই কার্বনটা কটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাই জন্য 2 ডিগ্রি হবে, বা এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল, বা সেটাকে আমরা বলবো কি সেকেন্ডারি অ্যালকোহল বলা হবে। কার্বনটা তারা বলো তোমরা এটাকে কি বলবো তাহলে, এখানে কার্বনটাকে দেখো ভালো করে, এই কার্বনটা কি কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, 3টা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই জন্য এই কার্বনটাকে আমরা কি বলবো স্যার, এটাকে 3 ডিগ্রি কার্বন বলবো। আর 3 ডিগ্রি কার্বনকে আমরা বলবো কি বলবো টারসিয়ারি কার্বন, তাই তো, এটাকে বলা হবে টারসিয়ারি কার্বন, টারসিয়ারি অ্যালকোহল বলা হবে। ঠিক আছে স্যার, তাহলে টোটাল আমরা এখন থেকে আমরা প্রাইমারি অ্যালকোহল কোনটাকে বলবো, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের প্রতি মুহূর্তে ইউজ হবে, যে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, বুঝতে পারবো যে ওএইচ গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটাকে দেখবো, সেই কার্বনটা 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি সেটা থেকে কিন্তু আমরা বলতে পারবো সেটা হচ্ছে গিয়ে কি ধরনের পরিস্থিতি আছে সেটাকে আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে চিহ্নিত করতে পারলাম। এবার নেক্সট চলে আসবো, এটা তো হলো তোমার sp3 কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই অ্যালকোহল গুলোকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত নামকরণ করতে পারলাম। এবার সেই ওএইচ গ্রুপটা sp3 কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু সেটা আরেক ধরনের অ্যালকোহল বলবো, সেটাকে বলবো আমরা অ্যালাইলিক অ্যালকোহল। অ্যালাইলিক অ্যালকোহল, ঠিক আছে স্যার, অ্যালাইলিক অ্যালকোহল। অ্যালাইলিক অ্যালকোহল কি জিনিস স্যার, এটা কিন্তু আমরা জানি, হয়তো এর আগে চ্যাপ্টারে করেছিলাম। অ্যালাইলিক পজিশন কোনটাকে বলে, ডাবল বন্ডের পরের কার্বনটাকে আমরা অ্যালাইলিক পজিশন বলি। সেই অ্যালাইলিক অ্যালকোহল আমরা কোনটাকে বলবো স্যার, এই ধরনের CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড OH, এই যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটাকে আমরা বলবো কি অ্যালাইলিক অ্যালকোহল। অর্থাৎ কি ডাবল বন্ডের সাপেক্ষে এই তার আলফা পজিশন, ডাবল বন্ড এর পুরোটা হচ্ছে কি এটা ডাবল বন্ড, তার সাপেক্ষে আলফা পজিশনে যদি OH গ্রুপ যুক্ত থাকে সেটাকে আমরা বলি কি অ্যালাইলিক অ্যালকোহল বলি। তাহলে অ্যালাইলিক অ্যালকোহল কোনটাকে বলবো আমরা বুঝতে পেরে গেছি। স্যার এই কার্বনটা এটা কি হাইব্রিডেশন হয়ে আছে বলো দেখি, এর হাইব্রিডেশনটা বলো দেখি। হাইব্রিডেশনটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে এটা কিন্তু sp3 সংকরিত কার্বন। ঠিক আছে, sp3 মানে এটা একটা তোমার হচ্ছে sp3 কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে। আচ্ছা স্যার এটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলবো না 2 ডিগ্রি অ্যালকোহল বলবো বলো দেখি। এটা কিন্তু তোমার 1 ডিগ্রি অ্যালকোহল, যেহেতু এর সঙ্গে তোমার একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু ডাবল বন্ডের পরের কার্বনে যুক্ত আছে, তাই জন্য এটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, সেটাকে কি বলবো আমরা অ্যালাইলিক অ্যালকোহল বলবো। ঠিক আছে, ব্যাপারটা পুরো বুঝে গেছি। অ্যালাইলিক হলো আরেক ধরনের sp3 কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু আরেক ধরনের অ্যালকোহলকে আমরা বলবো বেনজাইলিক অ্যালকোহল। ঠিক আছে, কি বলবো স্যার, বেনজাইলিক অ্যালকোহল আমরা কোনগুলোকে বলবো স্যার, বেনজাইলিক অ্যালকোহল মানে কি, বেনজাইলিক পজিশন কিন্তু আমরা জানি, বেনজিনের সাপেক্ষে পরের কার্বনটা, ঠিক আছে, বেনজিন এই CH2 এটাকে আমরা বেনজাইলিক পজিশন বলি। এখানে যদি কোনো OH গ্রুপ যুক্ত থাকে সেটাকে আমরা বলবো বেনজাইলিক অ্যালকোহল। এবং এই অ্যালকোহলটার নাম আমরা জানা আছে, কেননা যদি এখানে যদি ক্লোরিন থাকতো, ধরুন একটা ক্লোরিন যদি লাগিয়ে দিত তাহলে এটার নাম কি হতো স্যার, এটা আমরা বলেছিলাম কি বেনজাইল ক্লোরাইড বলেছিলাম, বেনজাইল ক্লোরাইড বলেছিলাম। তাহলে এখানে তুমি যদি OH গ্রুপ লাগিয়ে দাও তাহলে এটার নাম কি হবে স্যার, বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, বেনজাইল অ্যালকোহল, তাহলে এটা একটা অ্যালকোহল, নট ফেনল, এটা একটা বেনজাইল অ্যালকোহল এবং একটা অ্যারোমেটিক অ্যালকোহল। বুঝে গেছি স্যার। এইভাবে sp3 কার্বনের সঙ্গে যুক্ত আমরা যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহল গুলোকে আমরা টোটাল কত ভাগে, 3 ভাগে ভাগ করতে পারলাম। একটাকে বললাম আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ভাগ করতে পারলাম, একটাকে বললাম অ্যালাইলিক অ্যালকোহল, একটাকে বললাম বেনজাইলিক অ্যালকোহল। প্রত্যেকটাই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে কোনগুলোকে আমরা কি বলবো। ঠিক আছে, আচ্ছা স্যার নেক্সট
নেক্সট আসি বেঞ্জাইলিক অ্যালকোহল কোনটাকে বলে সেটা তো আমরা বুঝেই গেছি বেঞ্জাইলিক অ্যালকোহল কাকে বলে। নেক্সট আমরা চলে আসবো sp3 কার্বনের সঙ্গে যুক্ত না, সেটা যদি তোমার হচ্ছে কি sp2 কার্বনের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে সেগুলোকে আমরা কিভাবে নাম বলবো বা তাদের কি শ্রেণীবিভাগ করা হয়। দেখো sp2 কার্বনের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে যেমন তোমার হচ্ছে গিয়ে একটাকে বলা হয় তোমার হচ্ছে ভিনাইল অ্যালকোহল, ঠিক আছে, CH2CH বন্ড OH, এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। আর একটা হচ্ছে ফেনল, ঠিক আছে। দেখো এই যে বেনজিনের প্রত্যেকটা কার্বন তো sp2 সংকরায়িত, তাই না, এটাকে আমরা বলবো কি এই কার্বনটা যেহেতু sp2 সংকরায়িত তার জন্য sp2 কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাহলে একটাকে ফেনল বলবো, একটাকে ভিনাইল অ্যালকোহল বলা হবে। কিন্তু স্যার একটা জিনিস বলে দিই যে ভিনাইল অ্যালকোহল তারা কিন্তু ভেরি ভেরি আনস্টেবল, ঠিক আছে, ভিনাইল অ্যালকোহল গুলো কিন্তু আনস্টেবল হয়। কেন কেন তারা না হচ্ছে টটোমারাইজেশন করতে পারে, টটোমারাইজেশন করতে পারে। টটোমারাইজেশন কিভাবে করে স্যার, টটোমারাইজেশনটা কিভাবে কি জিনিস দেখো ব্যাপারটা আমি বলে দিই তোমাদেরকে। এই ভিনাইল অ্যালকোহলের ডাবল বন্ডের সঙ্গে ডাইরেক্ট যে OH গ্রুপ যুক্ত থাকে সেটাকে ভিনাইল অ্যালকোহল বলে। এবার এখানে দেখো এরা কিভাবে টটোমারাইজেশন করতে পারে, দেখো টটোমারাইজেশনটা এইভাবে হতে পারে যে মানে সেটা কনজুগেশন থাকতে হয়, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এর সঙ্গে যদি একটা OH গ্রুপ যুক্ত থাকে সেটাকে আমরা বলি যে তারা টটোমারাইজেশন করে। টটোমারাইজেশনটা কিভাবে হবে, এই OH গ্রুপটা এখানে না মানে হাইড্রোজেনের বন্ধনটা এখানে নামবে, ঠিক আছে, এই বন্ধনটা খুলে এখানে আসবে এবং এই কার্বনটা দিয়ে এই Hটাকে ও ধরে নেবে, তাহলে সেটাকে টটোমারাইজেশন বলে, ঠিক আছে। টটোমারাইজেশনকে আমরা এবার দুই দিকে অ্যারো দিয়ে দেখি, যে যেদিকে বেশি স্টেবল সেদিকে বড় করে অ্যারো দেওয়া হয়, আর একটা ছোট করে অ্যারো দেওয়া হচ্ছে মানে এদিকেও আসেই না, ঠিক আছে, সেটা বোঝানোর জন্য। দেখো তাহলে আলটিমেটলি কি হয়ে গেল, এখানে এই CH এই ডাবল বন্ডটা ভেঙে গেছে, এখানে তোমার এই কার্বনের সঙ্গে CH2 এই হাইড্রোজেনটাকে নিয়েছে মানে CH3 হয়ে গেছে, ঠিক আছে, আর এখান থেকে CH আছে, এখান থেকে C এখানে ডাবল বন্ড হয়ে গেছে মানে কি CHO হয়ে গেছে। তাহলে আলটিমেটলি ভিনাইল অ্যালকোহলটা সেটা কিন্তু অ্যাসিটালডিহাইড ফর্মেই থাকে, ঠিক আছে, তাই জন্য ভিনাইল অ্যালকোহল গুলো কিন্তু ভেরি ভেরি আনস্টেবল। বুঝতে পারা গেছে যে ভিনাইল অ্যালকোহল গুলো কেন আনস্টেবল, তার কারণ হচ্ছে কি এটা। তাহলে বলো দেখি স্যার এটা কোথায় থেকে আসছে, CH ডাবল বন্ড CH বন্ড OH, এটা কি স্টেবল, এটা কি স্টেবল কম্পাউন্ড, এটা কিন্তু স্টেবল না, এটাও একটা ভিনাইল অ্যালকোহল এবং এটাও কিন্তু টটোমারাইজেশন করবে। টটোমারাইজেশনটা করে কিভাবে তৈরি করবে স্যার, কি তৈরি করবে বলো দেখি। তাহলে এই বন্ডটা এখানে নামবে, এই ডাবল বন্ডটা খুলে কার্বনে আসবে, কার্বনটা গিয়ে এই Hটাকে নিয়ে নেবে। কিভাবে বলছি দেখো, এই যে বন্ডটা আছে সেই বন্ডটা খুলে এইখানে এই C বন্ড ওর মধ্যে আসলো এবং এখান থেকে যখন ডাবল বন্ড হয়ে গেল কার্বনের এই ডাবল বন্ডটা ভেঙে এই কার্বনের মাথায় চলে আসলো, এই বন্ডটা গিয়ে ওই Hটাকে নিয়ে নিল, এটাকে বলা হচ্ছে টটোমারাইজেশন বলা হয়। এবং টটোমারাইজেশন করলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে CH3 বন্ড CH2 বন্ড CHO তৈরি হবে, মানে প্রোপানঅ্যালডিহাইড তৈরি হয়ে যাবে, ঠিক আছে, ব্যাপারটা পুরো বোঝা গেছে। আচ্ছা স্যার নেক্সট আমরা চলে আসবো, এটা তো গেল হচ্ছে তোমাদের মানে তোমার কোন হাইব্রিড কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে তার ভিত্তিতে আমরা অ্যালকোহল গুলোকে আমরা বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করতে পারলাম। এবার আমরা চলে আসবো যে ইথারের কিভাবে শ্রেণীবিভাগ করতে হয় সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নেব, ঠিক আছে। আমরা অ্যালকোহল এবং ফেনল তাদের কিভাবে শ্রেণীবিভাগ করতে হয় বিষয়গুলো আমরা প্রত্যেকটাই বুঝতে পেরে গেছি। দেখো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে বা পরবর্তীতে যে কোনো অ্যালকোহলকে কিন্তু আমরা যেভাবে ভাগ করলাম সেই ভাগগুলো কিন্তু আমাদেরকে মানে এই ভাগগুলোর মধ্যে আমরা অ্যালকোহল এবং ফেনল গুলোকে পাবো। এবার চট করে ইথারের শ্রেণীবিভাগ গুলো খুব পড়ে নি। দেখো ইথারের শ্রেণীবিভাগ মানে কি, ইথারের মধ্যে আমরা ইথারকে প্রথমে ভাগ করবো হচ্ছে প্রতিসম ইথার আর অপ্রতিসম ইথার, ঠিক আছে, তারপরে সেটাকে আমরা মিশ্র ইথারে ভাগ করবো, ঠিক আছে, সরল ইথার বা মিশ্র ইথার বলতে পারি। দেখো ইথার এটাকে আমরা প্রথমে ভাগ করবো হচ্ছে গিয়ে সরল মানে প্রতিসম, ঠিক আছে, প্রতিসম ইথার, যদিও সিম্পল ব্যাপার, ঠিক আছে, প্রতিসম ইথার আর একটা হচ্ছে অপ্রতিসম ইথার, ঠিক আছে। দেখো এই টার্মগুলো কিন্তু পরবর্তীতে আমাদের ব্যবহার করতে হবে এবং যাতে পরবর্তী যদি অসুবিধা যাতে না হয় তাই জন্য কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে আমরা ক্লিয়ার করে নিচ্ছি। দেখো প্রতিসম ইথার আমরা কোনটাকে বলবো, প্রতিসম মানে কি, এই যে ও এদিকে একটা আর গ্রুপ থাকবে এদিকে একটা আর গ্রুপ থাকবে সেটাকে আমরা ইথার বলি। এবার দুই দিকে যদি একই গ্রুপ যুক্ত থাকে, ঠিক আছে, এদিকেও CH3 আছে এদিকেও CH3 আছে, তাহলে সেটাকে আমরা বলবো প্রতিসম ইথার, মানে দুই দিকে একই জিনিস আছে মানে প্রতিসম গ্রুপ যুক্ত আছে তাই জন্য এটাকে আমরা প্রতিসম ইথার। অপ্রতিসম কোনটাকে বলবো, যখন এই গ্রুপটাই ভিন্ন হয়ে যাবে, ঠিক আছে, CH2 CH3 হয়ে যাবে তখন এই ইথারটাকে আমরা বলবো কি অপ্রতিসম ইথার, ঠিক আছে, এইটাকে আমরা বলবো অপ্রতিসম ইথার। বা এটাকে যেমন ধরেন এখানে একটা বেঞ্জিন গ্রুপ যুক্ত আছে একটা CH3 যুক্ত আছে, এটাও একটা অপ্রতিসম ইথার, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, তার সিমেট্রির দিক থেকে তার প্রতিসম দিক থেকে আমরা দুই ভাগে ভাগ করতে পারলাম, একটা প্রতিসম বলবো একটা অপ্রতিসম বলবো, ঠিক আছে। বা এটাকে আমরা মিশ্র ইথারও বলতে পারি, ঠিক আছে, এটাকে আমরা মিশ্র ইথার ও বলতে পারি, ঠিক আছে। তাহলে মিশ্র বা অপ্রতিসম ইথার কাকে বলে সেটা আমরা বুঝতে পেরে গেছি। এবার এই যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা
যে কি ধরনের কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, সেটা অ্যালিফেটিক অ্যালকেনের সঙ্গে যুক্ত আছে না অ্যারোমেটিক কার্বনের সঙ্গে যুক্ত আছে, তার ভিত্তিতে আমরা ইথারকে আবার দুই ভাগে ভাগ করবো। একটাকে বলবো অ্যালিফেটিক ইথার, একটাকে বলবো অ্যারোমেটিক ইথার। ঠিক আছে, এবার স্যার ওটা তো বুঝেই গেছি। দেখো অ্যালিফেটিক মানে কি, এই যে ইথারটা যে আছে সেই ইথারের সঙ্গে যদি দুটো গ্রুপই যদি অ্যালিফেটিক হয়, অ্যালিফেটিক তো আমরা বুঝে গেছি, মানে হাইড্রোকার্বন যদি যুক্ত থাকে, ডাইরেক্ট সিঙ্গেল বন্ধ যুক্ত আছে, তো সেটাকে আমরা বলবো কি অ্যালিফেটিক ইথার বলবো। আর কোথাও যদি একটা অ্যারোমেটিক গ্রুপ যুক্ত থাকে, ঠিক আছে, ধরে নাও একদিকে যে কোনো একদিকে ধরে নাও এটা কিন্তু একটা অ্যারোমেটিক ইথার হয়ে গেল, কারণ এই অপশনটা এদিকে তো অ্যালিফেটিক আছে কিন্তু এদিকে একটা বেনজিন গ্রুপ যুক্ত থাকার জন্য এটাকে কিন্তু আমরা বলবো অ্যারোমেটিক ইথারই বলবো। ঠিক আছে, এটাকে আমরা অ্যারোমেটিক ইথারই বলবো। ঠিক আছে, যেমন ধরে নাও এই একটা গ্রুপ যুক্ত আছে, এই একটা ও বন্ড এইদিকে গ্রুপ যুক্ত আছে, তাহলে এদিকে দুটো ফিনাইল গ্রুপ যুক্ত আছে, দুদিকে দুটো বেনজিন গ্রুপ যুক্ত আছে, তার মানে এটাকেও কিন্তু একটা অ্যারোমেটিক ইথার হয়ে গেল। ঠিক আছে, আর অ্যালিফেটিক হতে গেলে কিন্তু দুই দিকে আমাকে অ্যালিফেটিক গ্রুপ যুক্ত থাকতে হবে, সেটাকে আমরা বলবো অ্যালিফেটিক ইথার। তাহলে ব্যাপারটা ইথারকে মোটামুটি আমরা এইভাবেই শ্রেণীবিভাগ করি, ইথারে আমরা এইভাবেই ভাগ করবো, ইথারে তেমন কিছু নেই, এটুকুই ভাগ। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা শ্রেণীবিভাগ কিন্তু প্রত্যেকটা অ্যালকোহল, ফেনল, ইথার প্রত্যেকের কিন্তু শ্রেণীবিভাগ সম্বন্ধে আমরা জেনে নিতে পারলাম। এবার চট করে আমরা চলে আসবো স্যার তাদের নামকরণ গুলোর নিয়ে। ঠিক আছে, অ্যালকোহল এবং ইথারের নামকরণ কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে আমরা একটু চট করে জেনে নেবো। প্রথমে আমরা নামকরণ করবো অ্যালকোহলের, তারপরে আমরা ফেনলের। দেখো অ্যালকোহলের নামকরণ করার তিনটা পদ্ধতি আছে। ঠিক আছে, অ্যালকোহলের নামকরণ করার তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে কি তোমার সাধারণ পদ্ধতি, ঠিক আছে, সাধারণ পদ্ধতি। একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কার্বিনল পদ্ধতি, ঠিক আছে, কার্বিনল পদ্ধতি। আর একটা হচ্ছে কি আইইউপিএসি পদ্ধতি। ঠিক আছে, আইইউপিএসিটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ, যেমন প্রত্যেকটাই সাধারণ নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেক সময় তোমার কোশ্চেনের মধ্যে তোমার সাধারণ নাম দিয়েই বেশি আমরা ইউজ করবো অনেক কম্পাউন্ড, তো তাদের ক্ষেত্রে আইইউপিএসি নাও দেওয়া থাকতে পারে। আর কার্বিনলটা তো তেমন ইউজ করা হয় না, কিন্তু তাও কার্বিনল পদ্ধতিটা আমরা শিখে নেবো, কারণ অনেক সময় যদি কোশ্চেনের মধ্যে থাকে তাহলে যাতে বুঝতে পারি, তাই জন্য কার্বিনল প্রসেসটা আমরা শিখে নেবো। দেখো সাধারণ পদ্ধতি মানে কি, ওই যে শেষে আমরা অ্যালকোহল লাগিয়ে দিই, মানে মিথাইল অ্যালকোহল, তোমার ইথাইল অ্যালকোহল, এই যে অ্যালকোহল দিয়ে যে নামটা হয় সেটাকে সাধারণ নাম বলা হয়। ঠিক আছে, যেমন আমরা একটা কম্পাউন্ড নিচ্ছি, যেমন ধরে নাও CH3 বন্ড CH2 বন্ড OH। ঠিক আছে, এই কম্পাউন্ডটার নাম কি হবে স্যার, এটা হচ্ছে ইথাইল গ্রুপ যুক্ত আছে এবং OH গ্রুপটাকে আমরা বলবো শেষে অ্যালকোহল লাগিয়ে দেবো। তাহলে এই কম্পাউন্ডটার প্রথমে সাধারণ নাম হয়ে যাবে, এটাকে আমরা ইথাইল গ্রুপ বলি, তাহলে এটাকে বলবো কি ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, এটা সাধারণ নাম হয়ে যাবে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, প্রত্যেকটা তোমরা পাশাপাশি নিজেরা করবে, তোমাদেরকে আমরা করতে বলবো এগুলো, ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল হয়ে গেল। আচ্ছা স্যার কার্বিনল পদ্ধতি কিরকম, কার্বিনল পদ্ধতি মানে কি, যে কার্বিনল পদ্ধতিতে সব অ্যালকোহল গুলিকেই কি করা হয়, মিথানলের জাতক মানে মিথাইল অ্যালকোহলের জাতক হিসেবে ধরে নেওয়া হয়। ব্যাপারটা কিরকম স্যার, এই যে মানে OH গ্রুপটা অবশ্যই তো একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, এবং এটা ধরে নাও CH3, এটা হচ্ছে মিথানল, এবং ধরে নেওয়া হয় কি এই মিথানল থেকে হাইড্রোজেন গুলোকে সরিয়ে এখানে হচ্ছে অন্যান্য অ্যালকোহল গুলো তৈরি হয়েছে, তাই জন্য সেটা মিথানলের জাতক হিসেবে ধরে নেওয়া হয়। এবং এই যে মিথাইল অ্যালকোহল, এর জন্য কি করা হয়, এই গ্রুপটার জন্য শেষে ইউজ করা হয় কার্বিনল। ঠিক আছে, শেষে ইউজ করা হয় কার্বিনল। ঠিক আছে, কার্বিনল ইউজ করা হয় এই গ্রুপটার জন্য। তো তাহলে ধরে নাও প্রথমে আমরা কি করবো, যখনই ধরে নাও কোনো অ্যালকোহলের এই পদ্ধতিতে নামকরণ করতে হবে, প্রথমে CH2OH বা অক্সিজেন যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটাকে বাদ দিয়ে দাও, বাকি এখানে দেখো কতগুলো কার্বন আছে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা এইভাবে নামকরণ করবো যে অ্যালকিল কার্বিনল। ঠিক আছে, যখন আমরা কার্বিনলের নামকরণ করা হয় সেটা কিভাবে নামকরণ করা হয়, অ্যালকিল কার্বিনল হিসেবে নামকরণ করা হয়। তাহলে এখানে যে অ্যালকিল গ্রুপটা আছে সেই অ্যালকিল গ্রুপটার নাম কি স্যার, এটাকে বলা হয় মিথাইল গ্রুপ। ঠিক আছে, এটাকে বলা হবে মিথাইল গ্রুপ। তাহলে মিথাইল গ্রুপটা কার্বিনলের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাই এটার নাম বলা হবে মিথাইল কার্বিনল। তাহলে ইথানলের যে কার্বিনল পদ্ধতির নাম কি হবে স্যার, এটার নাম হবে মিথাইল কার্বিনল। ঠিক আছে, কার্বিনল। ঠিক আছে, মিথাইল কার্বিনল। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে স্যার। এর আইইউপিএসি নাম কি হবে, আইইউপিএসি তে নামটা কিভাবে নামকরণ করা হয় কিভাবে, আইইউপিএসি তে অ্যালকোহলের নামকরণ করার সময় শেষে অল লাগাতে হয়। ঠিক আছে, শেষে অল যুক্ত করতে হয়, এবং যতগুলো কার্বন আছে সেই কার্বনের শব্দ মূলের সঙ্গে কি করা হয়, আন যুক্ত করতে হয়, আন, আর শেষে অল লাগাতে হয়। যেমন স্যার এখানে কটা কার্বন আছে, দুটো কার্বন আছে, দুটো কার্বন থাকলে আমরা কি যুক্ত করি স্যার, তাই তো ইথ যুক্ত শেষে আন লাগাতে হয়, তারপরে শেষে অল লাগাতে হয়। তাহলে ইথ যুক্ত আন যুক্ত অল, এটার নাম কি হয়ে যাবে স্যার, ইথানল। ঠিক আছে, ইথানল। ঠিক আছে, এই কম্পাউন্ডটার আইইউপিএসি নাম হয়ে যাবে ইথানল।
ঠিক আছে, ইথানল নাম হয়ে গেল। তাহলে এটা তো প্রত্যেকটা আমরা পদ্ধতি শিখে গেছি, তোমরা এখন প্রত্যেকটাই পারবে। চলো তোমরা এখন নিজেরা করো, আমি কয়েকটা করতে দিচ্ছি, তোমরা প্রত্যেকটাই এইভাবে সাধারণ পদ্ধতি, কার্বিনল পদ্ধতি এবং আইইউপিএসসি পদ্ধতিতে নামগুলো পড়বে। ঠিক আছে, চলো দেখি তোমরা এটার নাম করো, বলো। CH3 বন্ড CH বন্ড CH3, এখানে একটা OH গ্রুপ যুক্ত হয়ে আছে, বলো এটার নাম কি? এটার নাম বলো তাড়াতাড়ি ফটাফট বলো। আচ্ছা স্যার সাধারণ নাম বলো। সাধারণ নাম পদ্ধতিতে আমরা কি বলবো স্যার? সাধারণ পদ্ধতিতে যখনই এই যে গ্রুপটা যুক্ত হয়ে আছে এটাকে আমরা বলবো আইসো গ্রুপ। কোনটাকে বলে স্যার? CH বন্ড CH3, এই গ্রুপটাকে আইসো গ্রুপ বলা হয়, তাই তো? যখন আমরা কোথাও এই যে এই গ্রুপটাকে দেখতে পাবো সেটাকে আমরা আইসো গ্রুপ বলে। এই গ্রুপটাকে কি নাম বলে স্যার? এই গ্রুপটাকে আইসো বলা হয়, ঠিক আছে, আইসো গ্রুপ বলা হয়। তাহলে আইসো গ্রুপ যুক্ত হয়ে আছে এখানে, দেখো এটা CH3 CH আছে, মানে যেটা আমরা এইভাবে লিখতে পারবো না, CH3 CH বন্ড CH3 বন্ড OH, এটাকে আমরা এইভাবে তো লিখতে পারবো, একই তো ব্যাপার। তাহলে এটা আইসো গ্রুপ, তাহলে আইসো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাহলে সাধারণ নাম কি হবে স্যার? সাধারণ নাম হবে আইসো। কটা কার্বন আছে? কয়টা কার্বন আছে? 3টা, তাহলে প্রোপ, তাহলে এটার নাম কি হবে স্যার? আইসোপ্রোপানল, ঠিক আছে, এটার নাম হবে আইসোপ্রোপানল, ঠিক আছে, প্রোপানল, ঠিক আছে, আইসোপ্রোপানল, ঠিক আছে, আইসোপ্রোপানল। আচ্ছা কার্বিনল পদ্ধতিতে বলো। কার্বিনল মানে কি বললাম স্যার? কার্বিনল পদ্ধতিতে বললাম যে OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, সেই কার্বনটাকে বাদ দিয়ে দাও। এদিকে কতটা যুক্ত আছে সেটা দেখো, এদিকে একটা CH3 গ্রুপ যুক্ত আছে, এদিকে একটা CH3 গ্রুপ যুক্ত আছে, তার মানে কি বলবো স্যার? তোমার ডাইমিথাইল কার্বিনল, ঠিক আছে, মিথাইল কার্বিনল, ঠিক আছে, কার্বিনল, ডাইমিথাইল কার্বিনল, ঠিক আছে। এবার আইইউপিএসসি নাম তো স্যার এটা তো নাম্বারিং করতে হবে, চলো নাম্বারিং করো। এবং নাম্বারিং করার সময় আমরা জানি সবসময় ফাংশনাল গ্রুপগুলোকে সবসময় কম নম্বর দিতে হবে, তাই তো? নাম্বারিং করার সময় কার্যকরী গ্রুপকে সবসময় কম নম্বর দিতে হবে। চলো যে কোনো দিক দিয়ে নাম্বারিং করো, 1 2 3, ঠিক আছে। 2 নম্বরে তোমার OH গ্রুপটা আছে, তাহলে সেক্ষেত্রে এটা তো অল ফাংশনাল গ্রুপ লাগাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো স্যার? কটা কার্বন আছে সেই কার্বন অনুযায়ী তোমার বিউট, তোমার শব্দমূলটাকে লাগিয়ে দাও। কটা কার্বন আছে? 3টা, 3টা থাকলে প্রোপ ইউজ করতে হবে। তাহলে কি বলবো স্যার? প্রোপ যুক্ত কি বলতে হবে? যখনই OH গ্রুপ থাকবে সেটা আন যুক্ত করতে হবে, তাহলে প্রোপ যুক্ত আন, ঠিক আছে, আন যুক্ত। কত নম্বরে OH গ্রুপটা আছে স্যার? 2 নম্বরে আছে, তাই জন্য অল লাগাতে হবে শেষে। তাহলে আলটিমেটলি নাম কি হয়ে যাবে স্যার? প্রোপান, ঠিক আছে, প্রোপান টু অল, ঠিক আছে, প্রোপান টু অল, ঠিক আছে। তাহলে নাম হলো কি? প্রোপান টু অল। আইইউপিএসসি পদ্ধতি বুঝে গেছি, কার্বিনাল পদ্ধতি বুঝে গেছি। আচ্ছা স্যার সাধারণ নাম বলো। আচ্ছা এটার নাম কি হবে বলো দেখি? CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড CH3 বন্ড, এখানে OH গ্রুপ যুক্ত হয়ে আছে, এটার নাম কি হবে স্যার? চলো এটার নাম বলো দেখি কে বলতে পারে। আচ্ছা স্যার এটাকে আমরা কি বলবো? দেখো এটাকে কি আইসো বলা যাবে? এটাকে আইসো কি বলা যাবে? আইসো গ্রুপ মানে কি স্যার? আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখি, CH3 বন্ড CH2 বন্ড CH, এখানে একটা CH3 যুক্ত আছে, এখানে একটা OH গ্রুপ যুক্ত আছে। আচ্ছা স্যার এটাকে কি আমরা আইসো গ্রুপ বলবো? আইসো গ্রুপ না, কিন্তু এই আইসো গ্রুপ মানে কি? ধরে নাও CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড, এদিকে তোমার ধরে নাও CH2 থাকবে, তারপরে যা কিছু থাকতে পারে। তো তাই জন্য আইসো গ্রুপ মানে কিন্তু এটা গ্রুপ থাকতে হবে, এটা কিন্তু আইসো গ্রুপ না। তাহলে এটা কি বলবো স্যার? যে OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা কত ডিগ্রি? এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এটা 2 ডিগ্রি কার্বন। তাই 2 ডিগ্রি কার্বন হওয়ার জন্য এটাকে বলবো আমরা সেকেন্ডারি, ঠিক আছে, সেক কথা ইউজ করতে হয় এর ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা কি বলবো? সেক। এবং টোটাল কতগুলো কার্বন আছে স্যার? 4টা কার্বন আছে, তাই জন্য সেক বিউটাইল, ঠিক আছে, সেক বিউটাইল অ্যালকোহল। তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হবে? সাধারণ নাম কি হবে? সেক বিউটাইল অ্যালকোহল, ঠিক আছে, সেক বিউটাইল অ্যালকোহল। কার্বিনাল পদ্ধতির নাম কি হবে স্যার? কার্বিনাল পদ্ধতিতে তাহলে কি বললাম স্যার? OH গ্রুপে যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটাকে বাদ দিয়ে দাও, বাকি দেখো কি কি গ্রুপ যুক্ত আছে এর সঙ্গে। দেখো এদিকে কি আছে? ইথাইল গ্রুপ যুক্ত আছে, এদিকে তোমার মিথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে আমরা ইথাইলকে নরমালি আগে বলে দেবো, তাই জন্য বলবো কি? ইথাইল মিথাইল কার্বিনল, ইথাইল মিথাইল কার্বিনল, ঠিক আছে। তাহলে এটার কার্বিনল পদ্ধতির নাম কি হবে? ইথাইল মিথাইল কার্বিনল, ঠিক। আচ্ছা স্যার আইইউপিএসসি নাম বলো। আইইউপিএসসি তে কি করতে হবে স্যার? নাম্বারিং করতে হবে। নাম্বারিং করো, চলো চট করে নাম্বারিং করো। তাহলে কি স্যার এই কার্বনটাকে কি 1 নম্বর দেবো? না স্যার, আমাকে সবসময় কিন্তু বড় কার্বনের চেনটা দেখতে হবে। OH গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তাকে কম নম্বর দিতে হবে, ঠিক আছে। তাই জন্য কিন্তু বড় চেন, মানে কখনো কার্বন যদি নাম্বারিং করার জায়গা থাকে তাহলে কিন্তু অবশ্যই নাম্বারিং করতে হবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর দেবো, কখনো কিন্তু একে 1 নম্বর দিয়ে শুরু করবো না,
ঠিক আছে, তাহলে এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম, এটাকে 4 নম্বর দিলাম। এদিক দিয়ে নাম্বারিং কেন করলাম না, কারণ এদিক দিয়ে নাম্বারিং করলে তোমার ওই গ্রুপটা 3 নম্বরে আসতো, ঠিক আছে, তাই জন্য আমরা এদিক দিয়ে নাম্বারিং করলাম, যেহেতু 2 নম্বরে ওই গ্রুপটা আসলো। তাহলে এবার কি করবো স্যার, এবার টোটাল কতগুলো কার্বন আছে, 4টা কার্বন থাকলে কি হবে, বিউট, ঠিক আছে, বিউট, আর সঙ্গে যেহেতু সিঙ্গেল বন্ড আছে সবগুলো, তাই জন্য আন লাগাতে হবে, তাহলে বিউটান, ঠিক আছে, বিউটান। তারপরে হচ্ছে কত নম্বরে ওই গ্রুপ আছে, 2 নম্বরে টু অল, ঠিক আছে, বিউটান টু অল, এটা হচ্ছে আইইউপিএসসি পদ্ধতি হয়ে গেল। তাহলে আমরা 3টা পদ্ধতি কিন্তু প্রত্যেকটা কার্বনে আমরা নামকরণ আমরা করতে পারলাম, যেখানে হচ্ছে ওই গ্রুপগুলো কি আছে না হচ্ছে তোমার sp3 কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই পদ্ধতিতে নামকরণ করতে পারলাম। চট করে এটার নাম তোমরা বলবে CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3, এটা টারশিয়ারি অ্যালকোহল, ঠিক আছে, এটা একটা টারশিয়ারি। কেন টারশিয়ারি কেন বললাম, 3 ডিগ্রি অ্যালকোহল, যেহেতু এই কার্বনটা 3 ডিগ্রি কার্বন, ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে বলো এবার সাধারণ নাম বলো। সাধারণ নাম কিভাবে বলবো স্যার, ওই গ্রুপটাকে দেখবো এটা 3 ডিগ্রি আছে, তাহলে 3 ডিগ্রি থাকলে সেটাকে বলা হয় কি টার্ট কথাটা লাগাতে হয়, মানে টারশিয়ারি, ঠিক আছে, টারশিয়ারি। কটা কার্বন আছে, টার্ট বিউটাইল অ্যালকোহল, ঠিক আছে, সেটা কি বলবো স্যার, অ্যালকোহল, টার্ট বিউটাইল অ্যালকোহল, ঠিক আছে, টার্ট বিউটাইল অ্যালকোহল, বুঝে গেছি, টার্ট বিউটাইল অ্যালকোহল। আচ্ছা স্যার, কার্বিনল পদ্ধতির নাম কি হবে স্যার, তাহলে একই রকম ভাবে কি করো, ওই গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটাকে বাদ দিয়ে দাও, বাকি যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে বলে ফেলো কটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে কি হবে, ট্রাই মিথাইল কার্বিনল, ঠিক আছে, ট্রাই মিথাইল কার্বিনল। আচ্ছা আইইউপিএসসি নাম কি হবে স্যার, নাম্বারিং করতে হবে, নাম্বার বানাবো, তাহলে এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম, ঠিক আছে। তাহলে এবার কি হলো, এবার এই কার্বনটা যেহেতু নাম্বারিং এর মধ্যে আসেনি, তাই জন্য এটা কি হলো, প্রতিস্থাপক হয়ে গেল, তাই জন্য সবসময় আমরা প্রতিস্থাপক গুলোকে আগে বলতে হয়, ঠিক আছে। তাই জন্য কত নম্বরে সেই প্রতিস্থাপক আছে, 2 নম্বরে আছে, এটার নাম কি হবে, 2 মিথাইল, ঠিক আছে, মিথাইল গ্রুপ বলা হয় এটাকে, 2 মিথাইল, ঠিক আছে, 2 মিথাইল বলে দিলাম। তারপরে স্যার 2 নম্বরে এবার তো আর তো প্রতিস্থাপক নেই, এবার কটা কার্বন আছে, 12 নাম্বারিং এর মধ্যে, চেনের মধ্যে 3টা কার্বন আসছে, 3টা কার্বন থাকলে কি হয়, প্রোপ হয়, তাহলে 2 মিথাইল প্রোপান, ঠিক আছে, প্রোপান, যেহেতু সবগুলো সিঙ্গেল বন্ধন আছে তাই জন্য আন কথা ইউজ করতেই হবে, প্রোপান। এবার কত নম্বরে অল আছে, 2 অল আছে, ঠিক আছে, 2 নম্বরে অল আছে, তাহলে 2 মিথাইল প্রোপান 2 অল, এটা হয়ে গেল তার আইইউপিএসসি নাম, ঠিক। আইইউপিএসসি নাম বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণ নামগুলো বেশি ইউজ করব, কিন্তু আইইউপিএসসি নাম এবং কার্বিনলটা খুবই রেয়ার, খুবই কম ব্যবহার হয়, কিন্তু কার্বিনল পদ্ধতিটা কিন্তু আমাদের জানা দরকার, বুঝে গেছি। আচ্ছা স্যার, তাহলে তোমরা এটা নিজেরা করবে একটা, ঠিক আছে, 3টা পদ্ধতির নাম বলবে, এটার নাম বলবে CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড CH3, এখানে একটা ওএইচ গ্রুপ এখানে যুক্ত আছে, এর সঙ্গে CH2 CH3 আছে, বলবে এটার নাম কি, ঠিক আছে। স্যার এটা সাধারণ নাম কি আমরা করতে পারবো, চলো দেখি সাধারণ নাম করা যায় নাকি, তাহলে এটাকে আমি কিভাবে বলবো, দেখো এইভাবে আছে CH3 CH2 C গিয়ে তোমার এখানে একটা CH3 যুক্ত আছে, এখানে একটা C। দেখো স্যার এই কম্পাউন্ডে তোমাদের সাধারণ নাম লেখার প্রয়োজন নেই, তোমরা এটাকে আইইউপিএসসি নাম বলো আর কার্বিনল নাম বলো, কার্বিনল পদ্ধতি বলো, ঠিক আছে। এটা সাধারণ নাম ওরকম এত বেশি ইউজ হয় না, সাধারণ নাম এটার প্রয়োজন নেই, তোমরা হচ্ছে কার্বিনল পদ্ধতি এবং হচ্ছে কি তোমার আইইউপিএসসি পদ্ধতিতে এই কম্পাউন্ডটার নাম বলবে, ঠিক আছে, কার্বিনল পদ্ধতি এবং হচ্ছে কি আইইউপিএসসি পদ্ধতিতে এই কম্পাউন্ডটার নাম বলবে, ঠিক আছে, নাম বলে তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা নেক্সট আমরা চলে আসবো স্যার, যদি ওএইচ গ্রুপের সংখ্যা যদি তোমার ডাইহাইড্রিক মানে দুটো যদি ওএইচ গ্রুপ থাকে তাহলে সেটার ক্ষেত্রে কিভাবে নামকরণ করব। দেখো একটা ডাইহাইড্রিক কম্পাউন্ড, একটা হচ্ছে CH2 বন্ড CH2, এখানে একটা OH এখানে একটা OH আছে, এটা হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল, যেটা হচ্ছে কি একটা, এটার নাম কি স্যার, এর সাধারণ নাম কি স্যার, সাধারণ নাম খুব ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে কি ইথিলিন, ঠিক আছে, ইথিলিন গ্লাইকল, তাই তো, বা এটাকে শুধু গ্লাইকলও বলা হয়, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, এটার আণবিক ভর কত 62, ঠিক আছে। আচ্ছা সেই ইথিলিন গ্লাইকলের এটা আইইউপিএসসি নাম বলো, ঠিক আছে, আইইউপিএসসি নাম বলো, আইইউপিএসসি নাম, এখানে কার্বিনল পদ্ধতি রকম নেই আর কি, আইইউপিএসসি নাম বলো। আইইউপিএসসি নাম কি হবে স্যার, তাহলে নাম্বারিং করতে হবে, নাম্বারিং করার সময় 1 2 যে কোনো একটাকে নাম্বারিং দিলাম, যেহেতু তোমার দুটোই কার্বন আছে যে কোনো একটাকে 1 2 নাম্বারিং করলাম, করার পরে এক্ষেত্রে স্যার আন ইউজ করা হয় না, ডাইরেক্ট এন ইউজ করতে হয়, যতগুলো কার্বন আছে যখনই তোমার 2 এর বেশি ওএইচ গ্রুপ থাকবে কার্বনের সঙ্গে তখন অ্যালকেন অল বলতে হয়, ডাইরেক্ট ডাইঅল বলতে হয় বা ট্রাইঅল বলতে হয়। এগুলো কটা কার্বন আছে, দুটো কার্বন আছে, দুটো কার্বন থাকার জন্য এখানে কথা বলা হবে কি ইথ, ঠিক আছে, ইথ ইউজ করা হবে, ইথ যুক্ত। দেখো এখানে অ্যাকচুয়ালি যদিও তোমাদের মেন কারণটা তোমাদের আমি একটু পরে বলে দিচ্ছি, এখানে বলে দিচ্ছি মেন কারণটা, যদি তোমরা প্রসেস টাইপে মনে রাখো, দুটো কার্বন আছে তার জন্য ইথ ইউজ করবে, করার পরে তারপরে কি করবে, এখান থেকে হচ্ছে কি এন ইউজ করবে, ঠিক আছে, ইথ এন
তারপরে হচ্ছে তার সংখ্যা লাগাতে হবে, কটা কোন 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 জায়গায় আছে, কোথায় আছে, 1 নম্বর এবং 2 নম্বরে আছে, 1,2 লাগাতে হবে, কটা ওয়েজ গ্রুপ আছে, দুটো আছে, তাই জন্য ডাই অল লাগাতে হবে। ঠিক আছে, ডাই অল। ঠিক আছে, তাহলে এটার নাম কি হয়ে যাবে, ইথেন 1,2 ডাইঅল। তাহলে এই কম্পাউন্ডটার নাম হয়ে যাবে ইথেন 1,2 ডাইঅল। অ্যাকচুয়ালি কেন এল লাগাতে হচ্ছে সেই ব্যাপারটা একটু বলে দিই তোমাদের, মেন কারণটা আমি তোমাদেরকে বলে দিই। তোমরা ব্যাপারটা এই প্রসেসটা মনে রাখবে, তাহলেই হবে। মানে যখনই দেখবে যে 2 এর বেশি ওয়েজ গ্রুপ, মানে দুটো বা 2 এর বেশি, ঠিক আছে, বা 1 এর বেশি যখনই ওয়েজ গ্রুপ থাকবে তখনই কিন্তু আন না, আনের জায়গায় এন লাগাতে হবে। ঠিক আছে, এন, তারপরে হচ্ছে যে কটা ওয়েজ গ্রুপ আছে সেই সংখ্যাটা বলে দিতে হবে এবং কোথায় আছে সেটা বলতে হবে। ঠিক আছে, তার কারণটা একটু চট করে বলে দিই। যদিও প্রসেসটা কি স্যার, প্রসেসটা হচ্ছে কি যে প্রথমে তো শব্দ রূপটা নিতে হয়। ঠিক আছে, ইংলিশে ব্যাপারটা ভালো করে বলে দিচ্ছি তোমাদেরকে, লাগাতে হয়। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে মেন হচ্ছে কি তোমার সাফিক্সটা ইউজ করতে হয়। যেমন মেন সাফিক্সটা কি, যে ক্ষেত্রে সিঙ্গেল বন্ধন থাকলে এন ইউজ করতে হয়। ঠিক আছে, এন ইউজ করতে হয়। এবার যদি অল আসে তাহলে অর যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার জন্য এই ভাওয়েল দিয়ে মানে কি এ, ই, আই, ও, ঠিক আছে, ইউ আর হচ্ছে গিয়ে ওয়াই। ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে এই ইটাকে বাদ দিয়ে লিখতে হয়, তাই জন্য একসঙ্গে আমরা বিউটান আন কথা ইউজ করি। কিন্তু যখন ওয়েজ গ্রুপের সংখ্যা যখন বেশি হয়ে যাবে, 1 এর বেশি হয়ে যাবে, তখন তার সেখানে আমরা কি ইউজ করব, ডাই অল ইউজ করব। এবং ডাই অল ইউজ করার জন্য সামনে ডি চলে আসছে, ডি একটা কনসোনেন্ট, তাই জন্য এই ইটা কিন্তু থেকেই যাবে, তাই জন্য তখন আমরা বলবো বিউটেন, তারপরে ডাইঅল ইউজ করতে হয়। ঠিক আছে, বিউটেন ডাইঅল, সেটা হচ্ছে অ্যাকুরেট মানে মেন কারণটা। কিন্তু এখানে আমরা বলে দিলাম কি যে তোমরা সবসময় যখনই ওয়েজ গ্রুপের সংখ্যা 1 এর বেশি থাকবে তখন তোমরা ইউজ করবে হচ্ছে কি তোমার কি ইথেন বা এন ইউজ করে, তারপরে যতগুলো ওয়েজ গ্রুপ থাকবে সেই হিসেবে তার নামটা বলে দেবে। ব্যাপারটা পুরো বুঝে গেছি? ঠিক আছে স্যার, এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এটার নাম বলতে পারবে। এটার নাম কি হবে বলো, CH3 বন্ড CH বন্ড CH2। এখানে একটা ওয়েজ গ্রুপ আছে, এখানে একটা ওয়েজ গ্রুপ আছে। ঠিক আছে, চলো এটার নাম বলে ভালো চট করে। ঠিক আছে, এটা সাধারণ নাম নেই, তোমরা IUPAC নামটাই বলো। IUPAC নামে বলো যে এখানে দেখো আমরা তাহলে কোন দিক দিয়ে নাম্বারিং করবো, নাম্বারিং করার ব্যাপারটা তোমার কাজে লাগবে আর কি। এদিক দিয়ে নাম্বারিং করবো না এদিক দিয়ে নাম্বারিং করবো। দেখো ওয়েজ গ্রুপ তো তোমার যেদিক দিয়ে কাছে আসছে সবসময় ওয়েজ গ্রুপে কম নম্বর দিতে হবে। এদিক দিয়ে আসলে 2 নম্বরে চলে আসবে, এদিক দিয়ে আসলে 1 নম্বরে আছে, তাহলে এটাকে 1 2 3। ঠিক আছে, এদিক নাম্বারিং করলাম। তাহলে টোটাল কতগুলো কার্বন আছে, 3টা কার্বন আছে, তাই জন্য প্রোপেন নাম হবে। ঠিক আছে, প্রোপেন, যেহেতু 2 এর বেশি ওয়েজ গ্রুপ আছে তাই জন্য প্রোপেন। তারপরে কোথায় কোথায় ওয়েজ গ্রুপ আছে, 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, 1,2। ঠিক আছে, 1,2। তারপরে কটা আছে, দুটো আছে, তাই জন্য ডাই অল। ঠিক আছে, ডাই অল। বুঝে গেছি? ঠিক, তোমরা এখন যে কোনো নাম করতে পারবে। এখানে যদি এটার নাম বলা হয়, এটাকে বলা হলো, এখানে তোমার CH2OH আছে, এখানে তোমার CH2 আছে, এটার নাম কি হবে স্যার? তো জাস্ট ওইরকমই থাকবে, প্রোপেন। আর নাম্বারিং করার সময় যে কোনো এটাকে 1, এটা 2, এটা 3, তাহলে 1,3 ডাইঅল হয়ে যাবে। ঠিক, আচ্ছা, এটা গেল ডাইঅলের গল্প। যদি ট্রাইঅল থাকে, ট্রাইঅল থাকলে কিভাবে করবো স্যার? ট্রাইঅল থাকলে যেমন CH2 CH বন্ড CH3, এখানে একটা ওয়েজ গ্রুপ আছে, এখানে একটা ওয়েজ গ্রুপ আছে, এখানে একটা ওয়েজ গ্রুপ আছে। এটার সাধারণ নাম আছে স্যার, এটার সাধারণ নাম কি? গ্লিসারল। সাধারণ নামটা লিখে রাখো, ইম্পর্টেন্ট, গ্লিসারল। ঠিক আছে, গ্লিসারল। ঠিক আছে, সাধারণ নাম হচ্ছে গ্লিসারল। এবং IUPAC নাম কি হবে স্যার? IUPAC নাম কি হবে? চলো এই একই রকম পদ্ধতি, 2 এর বেশি আছে তাই এনই ইউজ করতে হবে। কটা কার্বন আছে? 1 2 3, নাম্বারিং করতে হবে 1 2 3। ঠিক আছে, তাহলে 3টা কার্বন তাহলে কি করবো স্যার? প্রোপেন। ঠিক আছে, প্রোপেনই লাগাতে হবে। কি বললাম, যখন 1 এর বেশি ওয়েজ গ্রুপ থাকলে শেষে কিন্তু এনই লাগাতে হবে, প্রোপেন। প্রোপেন কোথায় কোথায় ওয়েজ গ্রুপ আছে? 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে। কটা আছে? 3টা আছে, 3টা থাকলে ট্রাইঅল। ঠিক আছে, ট্রাইঅল ইউজ করবো, 3টা থাকলে ট্রাইঅল ইউজ করতে হবে। ঠিক আছে, একই রকম যদি 4টা থাকে, এটার নাম কি হবে তোমরা বলো? এটার নাম কি হবে স্যার? তখন নাম্বারিং তো এদিক দিয়ে করবো 4, তখন জাস্ট কি হয়ে যাবে, এখানে লাগিয়ে দেবো হচ্ছে গিয়ে প্রোপেনের জায়গায় বিউটেন লাগিয়ে দেবো, তাহলে 1 2 3 ট্রাইঅল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই হিসেবে আমরা নামকরণ করতে পারবো। যদি এখানে আরেকটা ওয়েজ গ্রুপ চলে আসে স্যার, CH2, এখানে ধরে নাও ওয়েজ গ্রুপ চলে আসছে, তাহলে কি করবো? ওই একই রকম ভাবে কি করবো, 6টা কার্বন 4টা আছে, তাহলে বিউটেন। এবার 1 2 3 4 তোমার হচ্ছে গিয়ে টেট্রাঅল বলবো, তখন টেট্রাঅল, 4টা থাকলে টেট্রাঅল। ঠিক আছে, যদিও এতগুলো তোমাদের প্রয়োজন পড়বে না, কিন্তু তোমাদের মেইনলি 2 3টে এই IUPAC নামগুলো আসতে পারে। তাহলে অ্যালকোহলের নাম আমরা এইভাবে করলাম। বলো দেখি স্যার, এইটার নাম কি হবে? CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড OH। এটা তো একটা অ্যালাইলিক অ্যালকোহল, এটা তো অ্যালাইলিক অ্যালকোহল, কিন্তু এর IUPAC নাম কি হবে স্যার? IUPAC নাম চলো বলো, IUPAC নাম কি হবে এটার? এটা IUPAC নাম কিভাবে করবো স্যার? এবার হচ্ছে গিয়ে এটা IUPAC নাম তো প্রথমে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করলাম, নাম্বারিং করে হচ্ছে গিয়ে তোমরা কি করবো স্যার?
কোন দিক দিয়ে নাম্বারিং করবো, ডাবল বন্ডকে বেশি প্রাধান্য দেবো না ওএইচ গ্রুপকে বেশি প্রাধান্য দেবো? স্যার বলে দিই হচ্ছে গিয়ে ওএইচ গ্রুপ একটা ফাংশনাল গ্রুপ, মানে কার্যকরী মূলক। কার্যকরী মূলক কোনগুলো হয়? COOH, CHO, CO, এটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলককে সবসময় কি করতে হয়? বেশি প্রাধান্য দিতে হয়। কার্যকরী মূলককে সবসময় বেশি প্রাধান্য দিতে হয়। বেশি প্রাধান্য দেবো মানে কি স্যার? এটাকে 1 নম্বর, মানে একে কম নম্বর দিয়ে শুরু করতে হবে। তাহলে এটাকে নাম্বারিং করলাম 1, ঠিক আছে, তাহলে এটাকে নাম্বারিং করলাম 2, তারপর এটা নাম্বারিং করলাম 3। ভালো কথা, এটুকু ব্যাপারটা ক্লিয়ার, নাম্বারিং করা বুঝতে পেরে গেছি। এবার প্রথমে এই ক্ষেত্রে প্রসেসটা কি স্যার? এক্ষেত্রে প্রসেসটা হচ্ছে প্রথমে কটা কার্বন আছে সেই কার্বনটাকে সংখ্যাটা বলতে হবে। মানে কার্বন কটা আছে? 3টা আছে, মানে 3টা কার্বনের জন্য কি ইউজ করি? শব্দমূল। 3টা কার্বন হলে প্রোপ ইউজ করা হয়। তাহলে প্রথমে প্রোপকে লিখবো, ঠিক আছে, প্রোপকে লিখলাম। এক্ষেত্রে স্যার আন বা এন ইউজ করব না, যেহেতু ডাবল বন্ড চলে আসছে, ডাবল বন্ড থাকলে ইন ইউজ করতে হয়, ইন, ঠিক আছে। যখনই তোমার ইন আছে এবং ওএইচ গ্রুপও আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব স্যার? সেটাকে আমরা প্রোপ লিখবো প্রথমে। সেক্ষেত্রে আন ইন কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকলেই, কার্বন কার্বনের মধ্যে যদি প্রত্যেকটা যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলেই আন বা ইন ইউজ করব। বাকি যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আন বা ইন আসবে না। সেক্ষেত্রে প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তাহলে প্রোপ হলো, ঠিক আছে। এবার আমরা নাম্বারিং করেছি। এবার যদি ইন থাকে সেটাকে ইন বলি, আর মানে ইনই বলবো, আর অল থাকলে অল বলবো। এবার দেখো প্রোপ, এবার কি আছে না, প্রোপ তো আর প্রতিস্থাপক কিছু নেই। তাহলে এবার হচ্ছে তোমার 2 নম্বরে, দেখো এদিক দিয়ে আসছি, তাহলে 2 নম্বর ডাবল বন্ডটা আছে, তাহলে বলবো কি প্রোপ হচ্ছে তোমার 2 নম্বরে ইন আছে, 2 ইন, আর হচ্ছে তোমার 1 নম্বরে কি আছে? 1 নম্বরে অল আছে, তার জন্য 1 অল, ঠিক আছে। CH2OH আছে, ঠিক আছে। এটার নাম বলো দেখি স্যার। দেখো স্যার, যেখানে ফাংশনাল গ্রুপটা থাকবে সেটাকে আমরা মেন চেন ধরবো, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু কার্বন একটা আছে, একটা থাকলেও কিন্তু এটাই মেন কার্বন, ঠিক আছে। এবং তাহলে বাকি যে গ্রুপটা থাকবে সেটা প্রতিস্থাপক হয়ে গেল। বেনজিন যখন প্রতিস্থাপক হয় তার নাম হয় হচ্ছে ফিনাইল, ঠিক আছে। বেনজিন যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করে তখন নাম হয়ে যায় ফিনাইল, এটার নাম হয়ে গেল ফিনাইল। তাহলে এটার নাম হচ্ছে ফিনাইল। তাহলে কিভাবে নাম বলবো স্যার এটা? তাহলে এটা এই কার্বনটা একটাই আছে, তাই জন্য বলবো কি 1 ফিনাইল মিথানল। একটা কার্বন থাকলে মিথানল হয়, তাহলে কি বলবো স্যার? ফিনাইল। যেহেতু 1এই থাকবে ফিনাইল গ্রুপে, তাই জন্য ডাইরেক্ট আমরা বলতে পারি ফিনাইল, ঠিক আছে। ফিনাইল মিথানল, মিথানল, ঠিক আছে। ফিনাইল মিথানল, এটা হচ্ছে তার IUPAC নাম হলো। আর নরমাল নাম তো এটা জানি, সাধারণ নাম তো আমরা জানি বেনজাইল অ্যালকোহল, ঠিক আছে, বেনজাইল অ্যালকোহল। আচ্ছা, এটার নাম কি হবে স্যার বলো দেখি? CH2OH, এটার নাম বলো দেখি। কোন দিকে নাম্বারিং করবো? অবশ্যই ফাংশনাল গ্রুপের দিক দিয়ে নাম্বারিং করতে হবে। তাহলে এটা 1, এটা 2, তাহলে এবার বলবো কি 2 ফিনাইল, 2 নম্বরে বেনজিন গ্রুপে যুক্ত আছে 2 ফিনাইল। তারপরে কটা কার্বন আছে স্যার? 2 ফিনাইল, কটা কার্বন আছে? 2টো কার্বন আছে, তাই জন্য ইথ বা ইথান 1 অল, বা ডাইরেক্ট ইথানল বলে দিতে পারি। তাহলে কি বললাম স্যার? 2 ফিনাইল ইথানল, ঠিক আছে, ইথানল। যেহেতু ওই গ্রুপে 1 নম্বরেই থাকে সবসময়, তাই জন্য 1 নম্বর একটা উল্লেখ না করলেও হয়, ঠিক আছে, একটা উল্লেখ না করলেও হয়। তাহলে 2 ফিনাইল ইথানল, এটার নাম হবে, বা তুমি এভাবে বলতে পারো 2 ফিনাইল ইথান 1 অল, এটাও বলতে পারো, বা ডাইরেক্ট ইথানলও বলে দিতে পারো, কোনো চাপ নেই। আচ্ছা স্যার, এটার নাম দেখি কে বলতে পারে। বেনজিন আছে, 2 আছে, OH আছে, এটার নামকরণ করো, এটার নাম, চলো এটার নামকরণ করো। তাহলে কোনটাকে 1 নম্বর দেবো? এটাকে 1 নম্বর দেবো, 1 2 3, ঠিক আছে। তাহলে কি বলবো স্যার? এটা প্রতিস্থাপক, বেনজিনটা প্রতিস্থাপক, 3 নম্বরে প্রতিস্থাপক আছে, তাহলে কি বলবো স্যার? 3 ফিনাইল। আচ্ছা, তারপরে স্যার কতগুলো কার্বন আছে? 3টা কার্বন আছে, তাই জন্য প্রোপ, 3টা কার্বন থাকলে প্রোপ। আচ্ছা, 3 ফিনাইল প্রোপ। আচ্ছা, এবার কি করবো স্যার? এবার হচ্ছে তোমার এখানে 2 নম্বরে ইন আছে আর 1 নম্বরে অল আছে, তাহলে কি বলবো স্যার? প্রোপ 2 ইন 1 অল, তাহলে 3 ফিনাইল প্রোপ 2 ইন 1 অল, ঠিক, আমরা বুঝে গেছি। তাহলে এরকম কিন্তু আমরা প্রত্যেকটা কম্পাউন্ড অ্যারোমেটিক অ্যালকোহল বা প্রত্যেকটা অ্যালকোহল ডাইঅল বলো, জেম ডাইঅল বলো, ভেজ ডাইঅল বলো, সবার কিন্তু নামকরণ আমরা করতে পারবো, অ্যালকোহলের নামকরণ আমরা করতে পারবো এখন। তাহলে চট করে আমরা চলে আসি তোমার হচ্ছে গিয়ে ফেনলের নামকরণ করবো আমরা এখন। ফেনলের নামকরণ আমরা কিভাবে করবো? স্যার দেখো, ফেনলের নামকরণ আমরা এইভাবে করবো যে ফেনল মানে তো কি, বেনজিন বলার সঙ্গে ডাইরেক্ট OH গ্রুপ যুক্ত থাকবে, সেটাকে আমরা বলা হচ্ছে ফেনল, এবং এর IUPAC পদ্ধতিতে ফেনলই বলা হয়, এটার নাম হচ্ছে গিয়ে ফেনল। আচ্ছা, ফেনল গেল। এবার তার এই পজিশনটা, ফেনল যদি এখানে যুক্ত থাকে তাহলে এই পজিশনটা আমরা কি বলি স্যার? এটাকে অর্থ বলা হয়, এটাকে
মেটা বলা হয়, এটাকে আমরা প্যারা বলি, তাই তো? অর্থ মেটা প্যারা, অর্থ মেটা প্যারা, ঠিক। আচ্ছা, এবার এটাকে নাম্বারিং করতে পারি। এটা হচ্ছে মেন গ্রুপ, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6 এরকম নাম্বারিং করতে পারি, ঠিক আছে? তাহলে চলো দেখো এটার নাম কি হবে, এখানে একটা CH3 লাগিয়ে দিলাম, তাহলে কি হবে স্যার? এটা 1, এটা 2, তাহলে 2 মিথাইল ফেনল, এটা নাম হতে পারে, বা অর্থ মিথাইল ফেনল, এটাও নাম হতে পারে। কি বললাম স্যার? এটাকে সবসময় একে ফাংশন গ্রুপে 1 নম্বর দেবো, এটাকে 2 নম্বর দিলাম, তাহলে 2 মিথাইল ফেনল, 2 মিথাইল ফেনল বা অর্থ মিথাইল ফেনল, ঠিক আছে? একই কথা। বা এটার সাধারণ নাম আছে একটা, সাধারণ নামগুলো আমাদের এখন আমরা মনে রাখবো, কারণ অনেক সময় কোশ্চেনের মধ্যে সাধারণ নামগুলো বেশি থাকে আর কি, ঠিক আছে? কোনো যদি বেনজিন বলয়ের মধ্যে যদি তোমার CH3 গ্রুপও থাকে প্লাস OH গ্রুপও থাকে, সেটাকে বলা হয় ক্রেসল, ঠিক আছে? তাই সেটাকে কি নাম বলা হয়? ক্রেসল বলা হয়, ক্রেসল, ঠিক আছে? যদি তোমার CH3 ও আছে, OH গ্রুপও থাকে, তাহলে সেটাকে বলা হয় ক্রেসল। এবং সেই CH3 গ্রুপটা OH গ্রুপের সাপেক্ষে কোথায় আছে সেই হিসেবে তার নাম বলা হয় অর্থোক্রেসল বা মেটাক্রেসল বা প্যারাক্রেসল, ঠিক আছে? যেহেতু ওই CH3 গ্রুপটা তোমার অর্থ পজিশনে যুক্ত আছে, তাই জন্য এই কম্পাউন্ডটার নাম হবে হচ্ছে কি তোমার অর্থোক্রেসল, ঠিক আছে? একরকম ভাবে যদি তোমার CH3 গ্রুপটা তোমার যদি মেটা পজিশনে যদি যুক্ত থাকে, তাহলে সেটার নাম হবে কি? মেটাক্রেসল, ঠিক আছে? এটাকে বলবো আমরা মেটাক্রেসল। আর যদি CH3 গ্রুপটা এখানে যুক্ত থাকে, সেটার নাম হয়ে যাবে প্যারাক্রেসল, ঠিক? বুঝে গেছি? আচ্ছা, একরকম ভাবে এটার নাম কি হবে স্যার? NO2 লাগিয়ে দিলাম, তাহলে এটার নাম কি হবে স্যার? অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ যুক্ত আছে, তাহলে অর্থ নাইট্রোফেনল। আচ্ছা, একরকম ভাবে এটার নাম কি হবে স্যার? OH, এখানে ক্লোরিন যুক্ত আছে, তাহলে এটার নাম কি হবে স্যার? অর্থ ক্লোরোফেনল, ঠিক। একরকম ভাবে তোমার স্যার এখানে ধরে নাও OH গ্রুপ যুক্ত আছে, এখানে একটা NO2 গ্রুপ যুক্ত আছে, এখানে একটা NO2 গ্রুপ যুক্ত আছে, তাহলে কি বলবো স্যার? তাহলে এটা নাম্বারিং করে দাও, ঠিক আছে? তাহলে কিভাবে নাম্বারিং করবো? 1, 2, 3, 4, তাহলে কি বলবো? 2,4 ডাইনাইট্রোফেনল, ঠিক আছে? 2,4 ডাইনাইট্রোফেনল। এখন যদি এখানে একটা যদি NO2 লাগিয়ে দাও, তাহলে এটার নাম কি হবে স্যার? 1, 2, 3, এটা 5, এটা 6, তাহলে কি বলবো? 2, 4, 6, 2,4,6 ট্রাইনাইট্রো, তিনটা নাইট্রো গ্রুপ আছে, ট্রাইনাইট্রোফেনল। এবং এটার একটা সাধারণ নাম আছে স্যার, সাধারণ নামটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা আগে চ্যাপ্টারে দেখেছিলাম। এটার নাম কি স্যার? পিক্রিক অ্যাসিড, তাই তো? পিক্রিক অ্যাসিড, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। বইয়ের উপরে লিখে রাখো, এই নামটা কিন্তু প্রয়োজনীয়, ঠিক? এখানে যদি ব্রোমিন লাগিয়ে দিই, তাহলে কি হবে স্যার? 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ঠিক আছে? যাই হোক, এগুলো তোমাদের প্রয়োজন পড়বে আর কি। এটা হলো মনো তোমার হাইড্রিক ফেনল, ঠিক আছে? যদি দুটো OH গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেটার নাম কি বলবো? দেখো, এটা হচ্ছে তোমার OH গ্রুপ আছে, এখানে একটা OH গ্রুপ আছে, তাহলে এটাকে তোমরা সাধারণ নাম্বারিং করে করতে পারো। তাহলে সাধারণ নামটা আমরা বেশি ইউজ করি, ঠিক আছে? ঠিক আছে, সাধারণ নামটা কি স্যার? সাধারণ নামটা হচ্ছে তোমার এটার নাম হচ্ছে তোমার ক্যাটেকল, ঠিক আছে? ক্যাটেকল। এবং স্যার IUPAC পদ্ধতিতে এটার নাম কি হয়? IUPAC পদ্ধতিতে এর নাম কি হবে? দেখো, IUPAC পদ্ধতিতে এইভাবে নামকরণ করা হয়, যে এটা নাম্বারিং করবো 1, 2, ঠিক আছে? নাম্বারিং করলাম, তাহলে এভাবে বলবো যে বেনজিন, ঠিক আছে? তোমার বেনজিনটা প্রথমে বলে নেবো, তারপরে কোথায় কোথায় OH গ্রুপ আছে সেই হিসেবে বলবো। এটার নাম হবে হচ্ছে বেনজিন, ঠিক আছে? বেনজিন তোমার 1,2 ডাইঅল, ঠিক আছে? বেনজিন 1,2 ডাইঅল, বেনজিন 1,2 ডাইঅল, ঠিক আছে? এটা গেল হচ্ছে কি তোমার IUPAC পদ্ধতিতে। এখন এটা ক্যাটেগল গেল। যদি তোমার এই OH গ্রুপটাই তোমার যদি মেটা পজিশনে থাকে, OH গ্রুপ এখানে আছে, এখানে একটা OH গ্রুপ আছে, এটা একটা তোমার দানাদার পদার্থ, মানে দানাদার পদার্থ, সেটা তোমার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে এটা ব্যবহার হয়, মানে তোমার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে তোমার এটা পাবে এই কম্পাউন্ডটা, যেটার নাম হচ্ছে সাধারণ নাম হচ্ছে কি তোমার রেসরসিনল, ঠিক আছে? রেসরসিনল। স্যার তোমরাই বলো IUPAC তে পদ্ধতি কি নাম হবে? IUPAC তে কি নাম হবে? নাম্বারিং করো 1, 2, 3, তাহলে বলবো বেনজিন 1,2 ডাইঅল, ঠিক আছে? বেনজিন 1,2 ডাইঅল, তাহলে হচ্ছে কি তোমার IUPAC এর নাম হবে। এখন হবে এই OH গ্রুপটাই যদি তোমার প্যারা পজিশনে যুক্ত থাকে, সেটাকে আমরা কি বলবো স্যার? সেটা নাম হয়ে যায় তখন সাধারণ নাম হয়ে যায় কুইনল, ঠিক আছে? সাধারণ নাম পদ্ধতিতে কুইনল। এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সাধারণ নামগুলো কুইনল, ঠিক আছে? কুইনল। বা স্যার এটার আরেকটা নাম বলা হয়, কেননা দেখো এই যে কুইনল কম্পাউন্ড গুলো আছে না, তারা হচ্ছে কি না এরকম ফর্মে থাকে, ঠিক আছে? ওরা সবসময় এরকম ফর্ম করে থাকে, যেটা কুইনন ফর্ম বলা হয়। এটাকে বলা হয় হাইড্রোকুইনন। এই কম্পাউন্ডটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় হাইড্রো, ঠিক আছে? হাইড্রো কুইনোন, ঠিক আছে? কুইনোন, নোন মানে হচ্ছে কি, যেহেতু কিটোন, যেহেতু কিটো ফর্মে আছে, তাই জন্য এটাকে হাইড্রোকুইনন বলা হয়, ঠিক আছে?
কুইনোন, ঠিক আছে, হাইড্রোকুইন। তাহলে কুইনল বা কুইনোন দুটো নামই হচ্ছে গিয়ে এর আছে। তাহলে আমরা বললাম বা এটার তো আইইউপিএসসি নাম তো আমরা বলতেই পারবো, 1 2 3 4 নম্বরে আছে। তাহলে বেনজিন 1,4 ডাইঅল, ঠিক আছে। তাহলে আমরা তোমার ডাই হাইড্রিক ফেনল গুলোর আমরা কিরকম নাম হয় সেটা কিন্তু আমরা বুঝতে পেরে গেলাম। এখন তিনটা যদি ওয়েজ গ্রুপ থাকে, দেখো স্যার তিনটা করে যদি ওয়েজ গ্রুপ থাকে, যেমন এই কম্পাউন্ডটা, এখানে একটা ওয়েজ গ্রুপ আছে, এখানে একটা ওয়েজ গ্রুপ আছে, পাইরো গ্যালোল, ঠিক আছে, সাধারণ নাম পাইরো গ্যালোল, ঠিক আছে। নাম কি হবে স্যার? আইইউপিএসসি নাম তো আমরা বলতেই পারবো, বেনজিন 1,2,3 ট্রাইঅল, ঠিক আছে। তাহলে আইইউপিএসসি এর নাম হবে কি? বেনজিন 1,2,3 ট্রাইঅল, ঠিক আছে। তাহলে ফেনলের নাম এখন আমরা করতে পারবো, প্রত্যেকটা ফেনল কম্পাউন্ডের নাম আমরা বলে দিতে পারবো, ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে দেখো তোমরা আর কয়েকটা এক্সট্রা কম্পাউন্ড, ফেনল ছাড়া এক্সট্রা কম্পাউন্ডের নাম বলে দিই, যেগুলো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে ব্যবহার হবে। যেমন তোমার বেনজিনের মাথার উপরে যদি তোমার CHO থাকে, সেটাকে কি বলে স্যার? এটার নাম হচ্ছে তোমার বেনজালডিহাইড, ঠিক আছে। ডিহাইড, এই কম্পাউন্ডের নাম হচ্ছে তোমার বেনজালডিহাইড, ঠিক আছে। একই রকম ভাবে তোমার এই বেনজালডিহাইডের যদি OH গ্রুপ তোমার কি, তখন স্যার OH গ্রুপ এবং CHO গ্রুপের মধ্যে তোমার হচ্ছে কি CHO গ্রুপটা মেন বেশি প্রাধান্য পায়, ঠিক আছে। দেখো প্রাধান্যের একটা ক্রম আছে, তো সেই প্রাধান্য ক্রমের মধ্যে তোমার দেখো ক্রমটা আপাতত বলছি না, তোমার সবসময় মনে রাখবে যে COOH, ঠিক আছে, বেশি প্রাধান্য পাই। তো তার সব থেকে বেশি প্রাধান্য পাই COOH, মানে যদি অনেকগুলো গ্রুপ থাকে তাহলে COOH কে বেশি প্রাধান্য দিতে হবে, তো বাকিগুলো তোমার হচ্ছে প্রতিস্থাপক হয়ে যাবে। তাহলে তোমার হচ্ছে কি এটা COOH বেশি প্রাধান্য পাবে, তারপরে CHO, তারপরে তোমার কিটো, ঠিক আছে, কিটো, তারপরে গিয়ে তোমার OH গ্রুপ আসবে শেষে, ঠিক আছে। তাহলে তোমার OH গ্রুপ এক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অর্থ পজিশনে তোমার OH গ্রুপ আছে, এটার নাম হবে কি? যদি আইইউপিএসসি পদ্ধতি করতে চাই তাহলে তোমার অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড হবে, অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড বা 2 হাইড্রক্সি বেনজালডিহাইড হবে। এবং এর একটা সাধারণ নাম আছে, ঠিক আছে, সাধারণ নামটা ইম্পর্টেন্ট, সাধারণ নামটা আমরা বেশি ইউজ করব, সেটার নাম হচ্ছে স্যালিস্যালডিহাইড, ঠিক আছে, স্যালিস্যালডিহাইড নামটা মনে রাখো, খাতার উপরে লিখে রাখো, স্যালিস্যালডিহাইড, এই নামটা প্রয়োজন পড়বে না। তো আমরা যখন রাইমাটিমেন বিক্রিয়া পড়বো তখন এই স্যালিস্যালডিহাইড তৈরি হয়, ঠিক আছে। তাহলে স্যালিস্যালডিহাইড সংকেত কি? CHOOH, ঠিক আছে, CHOOH অর্থ পজিশন থাকলে সেটাকে স্যালিস্যালডিহাইড বলা হয়। এখন যদি এই OH গ্রুপে যদি প্যারা পজিশনে থাকে তাহলে তাদের নাম কি হবে স্যার? সেটা সাধারণ, আমরা ওরকম সাধারণ নাম নেই, কিন্তু এটার নাম হয়ে যাবে কি? প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইড, ঠিক আছে, প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইড। আচ্ছা, একরকম ভাবে স্যার এটা হলো বেনজালডিহাইডের গল্প। এখন এই কম্পাউন্ডটার নাম কি হবে? দেখো এটাও আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো। এখানে ধরে নাও এই COOH যদি থাকে সেটার নাম কি হয় স্যার? বেনজোইক অ্যাসিড নাম হয়, বেনজোইক অ্যাসিড। এবং এর অর্থ পজিশনে যদি OH গ্রুপ থাকে সেটাকে আমরা কি বলতে পারি? অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। কি বললাম স্যার? এটার নাম হবে অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। এবং এটার সাধারণ নামটা ইম্পর্টেন্ট, সাধারণ নামটা তোমরা খাতার উপরে লিখে রাখতে পারো, সেটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা তৈরি করতে হবে। এটা আমরা তৈরি করবো তোমার হচ্ছে ওই রাইমাটিমেন বিক্রিয়ার সাহায্যে বা কোলবে স্মিথ বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই কোলবে স্মিথ বিক্রিয়ার সাহায্যে আমরা কিন্তু এই কম্পাউন্ডটা তৈরি করবো, যেটা নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে ফেনলের নামকরণ আমরা এগুলো আমাদের প্রয়োজন পড়বে, প্রত্যেকটা নাম আমরা বুঝে গেলাম। ছোট করে ইথারের নামটা আমরা করে নিই। দেখো ইথারের নামটা আমরা এইভাবে করবো, ঠিক আছে। ইথারের নামটা আমরা কিভাবে করবো স্যার? দেখো ইথারের নামটা আমরা জানি, কম বেশি প্রত্যেকেই জানি আমরা, ঠিক আছে। এটা অ্যালকক্সি অ্যালকেন বলা হয় এটাকে, বা সাধারণ পদ্ধতিটা কি স্যার? সাধারণ পদ্ধতি হচ্ছে গিয়ে তোমার অ্যালকক্সি শেষে ইথার, মানে ডাই অ্যালকিল ইথার বলা হয়, ঠিক আছে। যেমন এখানে CH3 আছে, এখানে CH3 আছে, সাধারণ পদ্ধতির নাম কি হবে স্যার? ডাই মিথাইল ইথার, ঠিক আছে, ডাই মিথাইল ইথার, এটা হচ্ছে সাধারণ পদ্ধতির নাম, ডাই মিথাইল ইথার, এটা হচ্ছে সাধারণ পদ্ধতির নাম। এবং যদি আইইউপিএসসি পদ্ধতি যদি নাম করতে হয়, আইইউপিএসসি যদি নাম লিখতে হয় তাহলে কি বলবো স্যার? আইইউপিএসসি এর নাম হয় অ্যালকক্সি অ্যালকেন। অ্যালকক্সি অ্যালকেন ব্যাপারটা কিরকম? অ্যালকক্সি অ্যালকেন ব্যাপারটা হচ্ছে এরকম,
যে তোমার হচ্ছে কি ওইচ গ্রুপটা, ঠিক আছে, ওইচ গ্রুপটা ছোট কার্বনের সঙ্গে যুক্ত করে নিতে হবে, ঠিক আছে। এই গ্রুপটাকে আমরা অ্যালকক্সি গ্রুপ বলবো। বাকি এদিকে যতগুলো কার্বন আছে সেই হিসেবে অ্যালকেন শেষে ইউজ করতে হবে। যেমন এই কম্পাউন্ডটার নাম হবে, যেহেতু একটা কার্বন আছে তার জন্য এটাকে বলা হবে মিথক্সি, ঠিক আছে। মিথক্সি অ্যালকেন মানে এখানে যেহেতু একটাই কার্বন আছে তার জন্য মিথেন। তাহলে এই কম্পাউন্ডটার আইইউপিএসি নাম হবে মিথক্সি 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 মিথেন, ঠিক আছে, মিথক্সি মিথেন। এটার নাম হয়ে যাবে মিথক্সি মিথেন, ঠিক। আচ্ছা স্যার, এটার নাম কি হবে তাহলে বলো দেখি? এটার নাম CH3 বন্ড O বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে। সাধারণ নামটা বলো আগে, সাধারণ নামটা ইম্পর্টেন্ট। সাধারণ নামটা কি বলবো দেখো, দেখো এবার হচ্ছে কি অ্যালকক্সি তো ডাইঅ্যালকক্সি তো ইথার, কিন্তু কোনটাকে আগে বলবো? মিথাইল গ্রুপকে আগে বলবো না ইথাইল গ্রুপকে আগে বলবো? দেখো অ্যালফাবেটিক্যালি যে আগে আসবে তাকে আগে বলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে অ্যালফাবেটিক্যালি তোমার ইথাইল গ্রুপটা আগে আসে, তাই নাম বলবো ইথাইল মিথাইল ইথার। সাধারণ নাম পদ্ধতি কি বলবো? ইথাইল মিথাইল ইথার, এটা হলো সাধারণ পদ্ধতি। এবার হচ্ছে কি আইইউপিএসি পদ্ধতি কিভাবে নামটা বলবো স্যার? আইইউপিএসি বললাম কি, এই যে অক্সিজেনটা সবসময় ছোট কার্বনের সঙ্গে যুক্ত রাখতে হবে, ঠিক আছে। এই সম্বন্ধে তোমাদের একটা গল্প শুনিয়েছিলাম, গল্পটা আশা করা যায় তোমাদের সবারই মনে আছে। এই অক্সিজেনটা ছোট কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। এবারে সেই ছোট কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলবো কি স্যার? মিথক্সি। এবং এই পার্টটাকে আমরা বলবো অ্যালকেন। কটা কার্বন আছে? দুটো কার্বন আছে, তাহলে এটার নাম হবে মিথক্সি মিথক্সি ইথেন। এটার নাম হয়ে যাবে মিথক্সি মিথক্সি ইথেন, ঠিক আছে, মিথক্সি ইথেন, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বুঝে গেছি ইথারের নামকরণ। আচ্ছা, এটার নাম কি হবে স্যার? দেখো এটা সাধারণ নাম যদি বলতে হয় তাহলে সাধারণ নাম আমরা বলতে পারি যে তোমার মিথাইল এবং ফিনাইল, এর মধ্যে কে আগে আসে? মিথাইল এম দিয়ে আর ফিনাইল পি দিয়ে, তাহলে মিথাইলটা আগে আসবে, তাহলে এটা সাধারণ নাম হবে মিথাইল ফিনাইল ইথার। সাধারণ নাম হবে মিথাইল ফিনাইল ইথার। এবং এর আরেকটা নাম আছে স্যার, আরেকটা নাম খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা ইউজ করবো, সেটা হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে কি তোমার অ্যানিসোল, ঠিক আছে। এই নামটা তোমার খাতার উপর লিখে রাখো, যেটা হচ্ছে অ্যানিসোল। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে কি অ্যানিসোল, ঠিক আছে। এই কম্পাউন্ডটার নাম অ্যানিসোল। আচ্ছা, এই অ্যানিসোল, ঠিক আছে, নামটা বুঝে গেছি। আইইউপিএসি পদ্ধতির নাম হবে মিথক্সি বেনজিন, ঠিক আছে, মিথক্সি বেনজিন। আইইউপিএসি নাম হবে কি? মিথক্সি বেনজিন, ঠিক আছে। তাহলে স্যার এইভাবে আমরা ইথারের নামকরণ গুলো করে নিতে পারলাম। তোমরা দেখি তোমরা এই নামটা করে আমাকে বলো দেখি এই নামটা কি হবে? CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, এখানে ধরে নাও OCH3 যুক্ত আছে, ঠিক আছে। তখন এটার নাম কি হবে? তখন নাম হবে, দেখো যদি সাধারণ নাম বলতে হয় তাহলে কি বলবো? তোমার সাধারণ নাম আমরা এইভাবে বলবো, দুই দিকে দুটো অ্যালকিল, এই গ্রুপটাকে কি বলা হয় স্যার? দেখো এটা সেকেন্ডারি বিউটাইল, কিন্তু দেখো সেক বিউটাইল বলা হবে, আইসো না কিন্তু, সেক বিউটাইল। এটা সেক বিউটাইল তোমার হচ্ছে মিথাইল ইথার, এটা হলো সাধারণ নাম। আর যদি আইইউপিএসি এর নাম করতে হয় তাহলে কি হবে? যখন আইইউপিএসি এর নামকরণ করবো তখন বড় চেনটাকে নাম্বারিং করতে হয়, ঠিক আছে, বাকিটা তোমার মিথক্সি হয়ে যায়। তাহলে এখানে বড় চেন মানে সব থেকে বেশি কার্বন আছে কোন কার্বন, কোন চেনটার মধ্যে? এই চেনটার মধ্যে, তাহলে নাম্বারিং করবো। এবার নাম্বারিং করবো কি, এমন ভাবে নাম্বারিং করবো যেন এই গ্রুপটা কম নাম্বারে আসে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। তাহলে হচ্ছে 2 নম্বরে CH3 আছে, এটা হলো 2 মিথক্সি, এর নাম হবে 2 মিথক্সি, এবং 4টা কার্বন আছে যেন বিউটেন, তাহলে নাম হবে 2 মিথক্সি বিউটেন, ঠিক আছে। বুঝে গেছি ব্যাপারটা নাম। আচ্ছা, ইথারের নামকরণ তো আমরা মোটামুটি আমরা প্রত্যেকে বুঝে গেলাম, ঠিক আছে। এগুলো তাহলে নামকরণে আমাদের আর কোনো রকম অসুবিধা থাকার কথা না। আমরা